এই লেকচারে এই ওয়ার্ডপ্রেসের পোস্ট অপশনগুলো সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলবো। তবে তার আগে এই দুটি অপশনের কথা বলে নেই। এটা হচ্ছে হোম, জাস্ট আপনি ক্লিক করলে ড্যাশবোর্ডে থেকে যাবে। আর আপডেটস, এই সফটওয়্যারের প্রতিনিয়ত আপডেট হয়। সফটওয়্যারে যদি কোনো বাগ ধরা পড়ে, কোনো সিকিউরিটি প্রবলেম ধরা পড়ে বা নতুন কোনো ফিচার যুক্ত করা হয়, তাহলে এই সফটওয়্যারটিকে আপডেট করে দেওয়া হয়। এই ওয়ার্ডপ্রেস যে কোম্পানি আছে তারাই এটা আপডেট করবে, তাদের শত শত ইঞ্জিনিয়ার আছে এই সফটওয়্যারটাকে আপডেট করার জন্য। তারা আপডেট করে আপডেটগুলো পাঠিয়ে দিবে অটোমেটিক্যালি, যেটা এখানে দেখা যাবে। এখানে ক্লিক করলেই বলে দিবে যে কি কি আপডেট চলে আসছে এবং এখানে রেড মার্ক হয়ে শো করবে যে কয়টা আপডেট আছে। তো এখন এটা সম্পূর্ণ লেটেস্ট ভার্সন, সো এখানে কোনো আপডেট নেই। এখানে বলতেছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ লেটেস্ট ভার্সনটি এখানে ইনস্টল করা আছে। এবং বলা হচ্ছে সিকিউরিটি আপডেট যদি আসে, কোনো সিকিউরিটি প্রবলেম হয়, তাহলে এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস এটা অটোমেটিক্যালি আপনার সাইটটাকে আপডেট করে দিবে যদি সিকিউরিটি কোনো প্রবলেম ধরা পড়ে, যার জন্য ওয়ার্ডপ্রেস আসলে খুবই সিকিউর। তো যাই হোক, এটার থিম প্লাগইন সবকিছুই আপ টু ডেট, যার জন্য এখানে আর কোনো নোটিফিকেশন দেয়া নাই। তো এখানে আমরা চাইলেও এটা চেক এগেইন আমরা চেক দিতে পারি যে নতুন কোনো আপডেট আসছে কিনা। তো থাকলে এটা এখানে শো করতো। তো এই আপডেট মেনুটার কাজই হচ্ছে আপনি জাস্ট দেখে নিবেন যে সফটওয়্যার রিলেটেড আপনার এই ওয়েবসাইটে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে এগুলো সবগুলো কি আপ টু ডেট ভার্সন ইনস্টল করা আছে কিনা, নাকি কোনোটা আপডেট করতে হবে। তো এখন আমরা এই পোস্ট সম্পর্কে জানি। এই পোস্টে ক্লিক করলে এখানে দেখা যাবে পোস্টের অপশনগুলো চলে আসতেছে। তো এই পোস্ট জিনিসটা কি? এই পোস্ট জিনিসটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিছু নিউজ থাকে, যে তারা নিউজ মিডিয়ায় কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে, বা তারা ব্লগিং করে, তাদের ওয়েবসাইটে তারা আর্টিকেল পাবলিশ করতে পারে তাদের প্রোডাক্ট রিলেটেড, তাদের সার্ভিস রিলেটেড, তাদের যে কোনো নিউজ মিডিয়া পাবলিকেশন যে কোনো কিছু তারা পাবলিশ করতে পারে তাদের ওয়েবসাইটে। তো এটাই হচ্ছে সেই অপশন যেখান থেকে একটি কোম্পানি তাদের বিভিন্ন নিউজ বা মিডিয়া বা আর্টিকেল, ব্লগিং আপনি যাই করেন না কেন তারা এখান থেকে সেটা করতে পারবে। এই পোস্ট অপশনটা দেওয়া হয়েছে আর্টিকেল পাবলিশ করার জন্য। তো যদি সমস্ত আর্টিকেল গুলো দেখতে হয়, এই অল পোস্টে গেলে এখানে দেখা যাবে একটা পর একটা, মানে যতগুলো আর্টিকেল পাবলিশ করা হয়েছে এখানে সবগুলো দেখা যাবে। তো এখানে ড্যামি হিসাবে একটা দেয়া আছে স্যাম্পল হ্যালো ওয়ার্ল্ড, এটা জাস্ট ড্যামি। এই কন্টেন্টটি কে পাবলিশ করেছে, অথর আমার নাম দেয়া আছে, যেহেতু আমি এখানে একমাত্র ইউজার। নতুন ইউজারও যুক্ত করা যায়, সেটা আমরা পরে দেখবো। তারপর এটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে এই কন্টেন্টটি পাবলিশ করা হয়েছে সেটাও এখানে দেয়া আছে। বাই ডিফল্ট দেওয়া থাকে আনক্যাটাগরাইজ। তারপর ট্যাগস, এই কন্টেন্টে কোনো ট্যাগ দেয়া আছে কিনা এটা আমরা একটু পরে দেখছি ট্যাগ কি। এবং এই কন্টেন্টের মধ্যে কয়জন কমেন্ট করছে সেটাও এখানে শো করতেছে, এবং এটা ডেট দেয়া আছে যে কবে এটা পাবলিশ করা হয়েছে, 2 আওয়ার্স এগো। ওকে, যেহেতু 2 ঘন্টা আগে আমি এটাকে সেট আপ করেছি, সো এটা এখানে 2 আওয়ার্স দেখাচ্ছে। তো নতুন যদি কোনো একটা কন্টেন্ট আমরা পাবলিশ করতে চাই তাহলে আমাদেরকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, বা এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করতে পারি, দুইটা একই কথা। তো আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে দেখব এই যে নতুন কন্টেন্ট পাবলিশ করার অপশন চলে আসে। এটা হচ্ছে পোস্টের টাইটেল। আমাদেরকে এই কন্টেন্টের টাইটেলটি দিতে হবে যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল কম্পিউটার, এটা আমরা টাইটেল দিলাম। আর এখানে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিলাম যে ইউ উইল লার্ন ইন দিস পোস্ট হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস প্রপারলি ইন লোকাল কম্পিউটার। জাস্ট এক লাইনে একটা ডেসক্রিপশন দিলাম, বা যাবতীয় যত ডেসক্রিপশন দেওয়া প্রয়োজন, লেখা প্রয়োজন, সেটা এখানে লেখা যাবে। এবং এই লেখাগুলোকে ফরম্যাট করার জন্য এই যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, যে আমরা যদি এতটুকু লেখাকে বোল্ড করতে চাই, এই যে বোল্ড করলাম, এটা বোল্ড হয়ে গেল। এটাকে যদি ইটালিক করতে চাই, এই যে ক্লিক করলাম, ইটালিক হয়ে গেল। তারপর আমরা যদি এখানে লিস্ট আইটেম যুক্ত করতে চাই, আমি এন্টার দিয়ে নিচে আসলাম, এই যে লিস্ট, যে লিস্ট 1, আবার এন্টার দিলে লিস্ট 2, লিস্ট 3, এই ধরনের বিভিন্ন কন্টেন্ট এখানে নেওয়া যায়। তারপরে যে আবার যদি আমরা দেই লিস্ট 1, লিস্ট 2, এই ধরনের কন্টেন্ট আমরা যুক্ত করতে পারি। আবার এন্টার দিলে নতুন করে শুরু হবে। তো এটা জাস্ট আমি দেখানোর জন্য দেখালাম, এটা কেটে দিই। ঠিক একইভাবে এখানে এই যে ব্লক কোড, আমরা চাইলে কন্টেন্টের মধ্যে ব্লক কোড নিতে পারি, মানে স্পেশালি কোনো লাইনকে আমরা ব্লক কোডে দিতে পারি। এটাকে আমি এন্টার দিয়ে নিচে নিলাম, এটাকে পুরোটা আমি সিলেক্ট করলাম, এই যে এই ব্লক কোড সিলেক্ট করলে এটা ব্লক কোড হয়ে গেল, একটু মানে স্পেশালি এই লেখাটা দেখাবে। তারপরে আমরা চাইলে এখান থেকে লিঙ্ক যুক্ত করতে পারি। এটাকে যদি আমরা লিঙ্কেবল করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে এই যে এডিটে গেলে এটাকে আমরা লিঙ্ক করতে পারি, যে https:/google.com, এটা দিয়ে ওকে দিলে এটা লিঙ্কেবল হয়ে গেল।
ওকে, তারপর ঠিক একইভাবে এখানে আরো অনেক অপশন আছে, যেমন এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে যে অপশনগুলো আরো আসলো, এটার কালার চেঞ্জ করা যাবে। এখানে যে টেক্সট কালার ক্লিক করলে এই যে কালারগুলো চলে আসতেছে, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারলাম এটার কালারটা। তার পাশাপাশি আরো টুকটাক, যেমন এটাকে যদি আমরা এই যে এটা দিই তাহলে এটাই যে ঠিক এরকম একটা দাগ শো করতেছে, মানে এই লাইনটা আমরা কেটে দিলাম আর কি, এই ওয়ার্ডটি আমরা কেটে দিলাম। এগুলো টুকটাক লেখালেখি করার ক্ষেত্রে এই জিনিসগুলোর প্রয়োজন পড়ে, এই সমস্ত ধরনের টুলগুলো এখানে দেয়া আছে। তারপরে আমরা যদি এটাকে একটা টাইটেলের মধ্যে নিতে চাই, হাউ টু কে একটা টাইটেলের মধ্যে নিতে চাই, তাহলে এটা এন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিই, পুরোটা সিলেক্ট করলাম। এই যে এখান থেকে আমরা H1 ট্যাগ দিলে এটা H1 হেডিং ট্যাগ হয়ে গেল। তারপরে এটাকে আবার যদি আমরা 2 দেই তাহলে হেডিং ট্যাগ 2 হয়ে গেল, মানে হেডিং ট্যাগ ইউজ করছি আমরা। এই ধরনের বিভিন্ন অপশন আমরা এখান থেকে ইউজ করতে পারবো লেখালেখি করার ক্ষেত্রে। তো এটা মূলত বলা হয় টুলবার। ওকে, এটা হলো টুলবার। তো লেখালেখি করার জন্য এটা হচ্ছে দুইটা মোড আছে ওয়ার্ডপ্রেসে, একটা হচ্ছে ভিজুয়াল মোড আর একটা হচ্ছে টেক্সট মোড। এই ভিজুয়াল মোডে লিখবে হচ্ছে তারাই যাদের কোডিং সম্পর্কে কোনো ধারণা নাই, আর টেক্সট মোডে আপনি লিখবেন তখনই যদি আপনার কোডিং সম্পর্কে HTML CSS এর বেসিক নলেজটা থাকে, তাহলে আপনি টেক্সট মোডে লিখতে পারবেন। ঠিক আছে, আমি যদি টেক্সট মোডে ক্লিক করি তাহলে দেখেন এখানে কোডগুলো শো করতেছে, যে এই যে আমরা টুলবারে ক্লিক করে করে যেগুলো নিয়ে আসছি ভিজুয়ালি, সেগুলো এখানে কোড হিসাবে দেখাচ্ছে। এই যে ডিলেট, তারপরে যে লিঙ্ক গুলো দেখাচ্ছে, এই সেটআপকে যে আমরা লিঙ্ক ইনক্লুড করেছি, এই যে ব্লক কোড, এগুলো দেখাচ্ছে। আবার ভিজুয়াল মোডে গেলে কোড গুলো দেখাবে না, ডিরেক্টলি কন্টেন্টটা দেখাচ্ছে। জাস্ট এটাই পার্থক্য, ভিজুয়াল মোড আর টেক্সট মোড। আপনি এইখান থেকে যেগুলো অ্যাড করবেন সেগুলো টেক্সট মোডে গেলে কোডগুলো দেখা যাবে। তো যাই হোক, এটাই হলো এটার পরিচিতি। তারপর এখান থেকে আমরা এটা একটা উইজেট, এই কন্টেন্টটাকে আমরা যদি এখন এখানে পাবলিশ করে দিই তাহলে এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এটা শো করবে, ঠিক এখানে যেমন এই হ্যালো ওয়ার্ল্ড শো করছে। আর যতক্ষণ পর্যন্ত পাবলিশ করব না ততক্ষণ পর্যন্ত এটা ড্রাফটে থাকবে। এই যে সেভ ড্রাফট, আপনি আজকে 10 লাইন লিখলেন, তারপর এটাকে সেভ ড্রাফট করে দিলেন, কালকে আরো 10 লাইন লিখলেন, আবার সেভ ড্রাফট করলেন, এভাবে যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পাবলিশ করে দিলেন। ওকে, তার পাশাপাশি এটার স্ট্যাটাস চেঞ্জ করা যায়। মনে করেন আপনি পাবলিশ করেও দিয়েছেন, তারপর আপনার মনে হচ্ছে যে এটাতে কোথাও ভুল রয়ে গেছে, আপনি এখানে এসে এটাকে আবার ড্রাফট করে দিতে পারবেন। যেমন আমরা যদি এটা পাবলিশ করি, এটা পাবলিশড হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে এখানে দেখবো এটা চলে আসছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এই যে এটা চলে আসছে। তো কোনো কারণে মনে হচ্ছে এটা ভুল হয়েছে, এই যে এখান থেকে আমরা ড্রাফট করে দিলাম। ওকে, ওকে দিয়ে এটা আপডেট দিলে এটা আবার চলে যাবে সাইট থেকে, এই যে আবার পাবলিশ বাটন কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি এখান থেকে এটা চলে যাবে, ড্রাফট হয়ে গেছে। এবং এখান থেকে এই যে ভিজিবিলিটি পাবলিক, এটা আপনি কি করবেন, এটা সবাই কি দেখতে পাবে এই কন্টেন্টটি, নাকি আপনি এটাকে কিছুটা রেস্ট্রিকশন দিবেন? যেমন আপনি যদি এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড দেন, তাহলে এটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, তাহলে এই পোস্টের এই কন্টেন্টটি দেখার জন্য এই পাসওয়ার্ডটি অবশ্যই ইউজ করতে হবে, না হলে কেউ দেখতে পাবে না। আবার প্রাইভেট, আপনি প্রাইভেটলিও এটা পাবলিশ করতে পারেন, শুধুমাত্র এই ওয়েবসাইটের যারা অ্যাডমিন তারাই এই কন্টেন্টটি দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না, পাবলিকরা এটা দেখতে পাবে না। অ্যাডমিনরা যখন লগ ইন করবে তখনই কন্টেন্টটি শো করবে, আর অ্যাডমিনরা যখন লগ আউট হয়ে যাবে তখন কন্টেন্টটি আর শো করবে না, হাইড হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা যদি এখানে এই যে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিই, দেখি কি হয়। ওকে দিলাম, ওকে দিয়ে পাবলিশ দিলাম, পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে পাবলিশ দিলাম। এখন এটা আমরা যদি রিলোড দিই তাহলে দেখবে যে কন্টেন্টটি আসছে, কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, এই যে দিস কন্টেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড। এটা যদি দেখতে হয় তাহলে পাসওয়ার্ড দিতে হবে। তো এটা যদি পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 দিয়ে এন্টার দিই, তাহলে সাইটটি লোড হয়েছে এবং যে কন্টেন্টটি শো করতেছে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এটা লক করে রাখা যায়। তো আমরা এটা লক করছি না, এটা পাবলিকলি দিয়ে রাখছি। আর পাবলিকলি দিয়ে রাখলে আবার এখানে আরেকটি অপশন হচ্ছে স্টিক দিস পোস্ট টু দ্য ফ্রন্ট পেজ। অর্থাৎ এটাকে যদি আমরা টিক দিয়ে রাখি তাহলে জিনিসটা এরকম হবে, মানে আপনি যখনই নতুন কোনো আর্টিকেল পাবলিশ করবেন সেটা কিন্তু এই সবার টপে শো করবে, কিন্তু যেই কন্টেন্টটাকে আপনি স্টিক দিয়ে রাখবেন, এই যে স্টিকি দিয়ে রাখবেন, সেই কন্টেন্টটা অলওয়েজ উপরে থাকবে ফিচার হিসাবে। নতুন কন্টেন্ট পাবলিশ করলে এটা সেকেন্ড অপশন থেকে যুক্ত হবে, যেমন এই যে এটা হচ্ছে স্টিক হয়ে গেছে। এখন আমরা যদি আরো একটি কন্টেন্ট পাবলিশ করি তাহলে সেটা এখানে শো করবে, আর এটা সবসময় উপরে থাকবে। স্টিক করা হলো এটাকে, মানে ফিক্স করে রাখা হয়েছে। মনে করেন আপনার ওয়েবসাইটে কোনো ইম্পর্টেন্ট নিউজ যেটা সবাইকে জানানো দরকার এবং যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে আপনি স্টিক করে রাখলেন। একটা কোম্পানির অনেক সময় অনেক ইম্পর্টেন্ট নিউজ, অনেক অ্যানাউন্সমেন্ট থাকে, তারা একটা কন্টেন্ট পাবলিশ করে দিল এবং সেটাকে স্টিক করে দিল, এটা অলওয়েজ উপরে থাকবে। কেউ যখন এসে ভিজিট করবে তখন তারা এই অ্যানাউন্সমেন্ট দেখতে পেল। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, এটা আমরা কেটে দিই এবং আপডেট দিলাম। আচ্ছা, এটা গেল এই উইজেটের কাজ। আর এটা হচ্ছে ফরম্যাট,
অর্থাৎ ওয়ার্ডপ্রেসে বিভিন্ন টাইপের কন্টেন্ট পাবলিশ করা যায়, স্ট্যান্ডার্ড কন্টেন্ট, অ্যাসাইড, ইমেজ, ভিডিও কন্টেন্ট, কোড, লিংক, গ্যালারি, অডিও, বিভিন্ন টাইপের কন্টেন্ট। এই স্বাভাবিকভাবে যে কন্টেন্ট গুলো থাকে বাই ডিফল্ট এই কন্টেন্ট গুলো স্ট্যান্ডার্ড কন্টেন্টে থাকে। আপনি বেশিরভাগ সময় স্ট্যান্ডার্ড কন্টেন্টের আন্ডারেই সবাই কন্টেন্ট পাবলিশ করে। তারপরেও মাঝে মাঝে দেখা যায় একটা ইমেজ আপনি পাবলিশ করতে যাচ্ছেন, জাস্ট একটা ইমেজ, আবার জাস্ট একটা ভিডিও পাবলিশ করতে যাচ্ছেন, তাহলে এই অপশনটা সিলেক্ট করে আপনি এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিলে সেটা ভিডিও পাবলিশ হবে। যেমন আমরা যদি একটা ইউটিউবের লিঙ্ক এখানে দেই, youtube.com, জাস্ট একবার দেখি যে এই থিমে কি অবস্থা। এক এক থিমে কিন্তু এক এক রকম অপশন থাকে। তো এটা তো একটা ডিফল্ট থিম। তো এখানে যদি আমরা একটা দেই, যেমন আমরা এখান থেকে এইটাই এই ভিডিওটি নিলাম, এটা নিয়ে এটা আমি কপি করে নিলাম, কপি করে আমি এই সবগুলো কেটে দিই, কেটে দিয়ে এখানে দিলাম, এটা অটোমেটিক্যালি ভিডিওটা চলে আসলো এবং এই যে ভিডিও টাইপটা চুজ করে রাখলাম, আপডেট দিলাম। এটা হলো কন্টেন্ট টাইপ, কোন টাইপের কন্টেন্ট আপনি দিচ্ছেন। এখন যদি আমরা এটা রিলোড দেই তাহলে দেখবো এখানে কি এই যে চলে আসছে, এটা এখানে চলে আসে ভিডিও টাইপ। তো যাই হোক, এটা এক এক থিমে এক এক ভাবে ডিজাইন করা থাকে। এটা তো ডিফল্ট থিম তাই নর্মালি দেখাচ্ছে, অন্যান্য থিমে আরো সুন্দর করে ডিজাইন করা থাকে। এই ভিডিও টাইপ, তারপরে এই যে কোড টাইপ, লিঙ্ক টাইপ, এগুলো তো সাধারণভাবে সবাই স্ট্যান্ডার্ড ইউজ করে, আপনিও সাধারণভাবে স্ট্যান্ডার্ড ইউজ করবেন। তারপর এখানে যেটা আছে ক্যাটাগরি, এই যতগুলো কন্টেন্ট পাবলিশ করা হয় সেই কন্টেন্ট গুলো বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে পাবলিশ করতে হয়, ঠিক আছে। যেমন এখানে যদি নতুন কোনো ক্যাটাগরি আমরা ক্রিয়েট করি, আমরা চাইলে নতুন যে কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, যে এটা হচ্ছে নিউজ, নিউজ নামে একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে শুধুমাত্র কোম্পানির বিভিন্ন নিউজ গুলো পাবলিশ করা হবে। আর বাই ডিফল্ট এই আনক্যাটাগরিজটা দেয়া থাকে। তারপরে আরো একটা ক্যাটাগরি ক্রিয়েট করা যেতে পারে যে ইভেন্ট, বিভিন্ন কোম্পানির ইভেন্ট হয়, সো ইভেন্ট নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে রাখতে পারবো, বা আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন, যে ইভেন্টের আন্ডারে শুধুমাত্র ইভেন্ট গুলো আপনি পাবলিশ করলেন, বা যে কোম্পানি সে পাবলিশ করলো। তো যাই হোক, এটা হচ্ছে ক্যাটাগরি, এখান থেকে সমস্ত কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে রাখা যায়। ওকে, তারপরে এটা তো গেল। আবার চাইলে এই প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে আমরা চাইল্ড ক্যাটাগরি নিতে পারি, যেমন নিউজ, নিউজ, ইভেন্ট, তারপরে যেমন আমরা যদি এখানে একটি নেই যে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড ইভেন্ট, এটা ইভেন্টের আন্ডারে দিব। অ্যাওয়ার্ড একটা আলাদা ক্যাটাগরি, কিন্তু এটা ইভেন্টের আন্ডারে থাকবে। এই যে ইভেন্ট, এই ইভেন্ট হচ্ছে প্যারেন্ট, আমরা অ্যাড করলাম, তাহলে এই যে ইভেন্টের আন্ডারে অ্যাওয়ার্ড ক্যাটাগরিটা চুজ হয়ে গেল। এখন এই অ্যাওয়ার্ডের আন্ডারে যত কন্টেন্টই পাবলিশ করব, এই কন্টেন্ট গুলো ইভেন্টের আন্ডারও থাকবে, অ্যাওয়ার্ডের আন্ডারও থাকবে। জিনিসটা হচ্ছে এরকম আর কি। এটা হচ্ছে গ্লোবাল ক্যাটাগরি, বাট এটার আন্ডারে আমরা চলে চাইল্ড ক্যাটাগরিও তৈরি করতে পারি। এটা বিভিন্ন সময় কাজে লাগে কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। তো ক্যাটাগরি অপশনটা গেল, এটাও কিন্তু একটা উইজেট, এটাও একটা উইজেট, এটাও একটা উইজেট। তো এখানে হচ্ছে ট্যাগ, এই কন্টেন্ট গুলোকে ট্যাগ দেওয়া যেতে পারে। ট্যাগ বলতে এই কন্টেন্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে আপনি দিয়ে দিবেন, যেটা সার্চ ইঞ্জিনের জন্য খুবই বেটার। সার্চ ইঞ্জিন এই ট্যাগ গুলোকে, এখানে আপনি আসলে কিওয়ার্ড গুলো দিবেন। আপনার ওয়েবসাইটকে গুগল অবশ্যই চাবেন যে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো গুগলের র্যাঙ্কিং এ আসুক। তো র্যাঙ্কিং এ আসার জন্য যে যাবতীয় বেসিক জিনিসগুলো আছে, সেই এই ট্যাগটা হচ্ছে সেই বেসিক জিনিসগুলোর মধ্যে, মানে বেসিক এলিমেন্টের মধ্যে একটা। যেমন আমরা যদি এখানে পোস্ট করি হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল কম্পিউটার, তাহলে এখানে আমরা এই রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিতে পারি, কন্টেন্ট রিলেটেড, যেমন ইনস্টল ওয়ার্ডপ্রেস, কমা সেপারেটেড দিতে পারি, এন্টার দিলাম, এন্টার দিলে এটা অ্যাড হয়ে গেল। আরেকটা দিতে পারি ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট, এটা আমরা অ্যাড দিয়ে দিতে পারি। এভাবে দুইটা, তিনটা, পাঁচটা, যতগুলো খুশি ট্যাগ দেওয়া যায়। তো মিনিমাম তিনটা আপনি ইউজ করবেন, দুইটা তিনটা আপনার ইচ্ছা, আপনি ইউজ করলে করলেন, না করলে নাই। তবে ইউজ করলে কি এটা সার্চ ইঞ্জিনের জন্য বেস্ট। আপনার এই কন্টেন্ট রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আপনি ট্যাগ হিসাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফিচার ইমেজ, এই কন্টেন্টের জন্য একটি ফিচার্ড ইমেজ আমরা চাইলে ইউজ করতে পারি, যেটা এখানে শো করবে। যেমন আমরা যদি এটা অ্যাড করি, এই যে এটাতে যদি আমরা দিই সেট ইমেজ, এটাতে ক্লিক করলে যে আপলোডার চলে আসলো। এখান থেকে মূলত আমরা বিভিন্ন ফাইল আপলোড করতে পারবো। তো বাই ডিফল্ট ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 32। এই যে এটার কথাই কিন্তু আমরা বলছিলাম যে আমরা যখন পিএইচপি আইএনআই ফাইলটি অ্যাড করেছিলাম, বিভিন্ন টুইকিং করেছিলাম, চেঞ্জ করেছিলাম সেটিং গুলো, এটার জন্যই যে এখান থেকে আমরা যখন কোনো ফাইল আপলোড করব, আমি যদি একটা আপলোড করি যেমন এইটাই, এখান থেকে যদি আমরা যে কোনো একটি ইমেজ যদি আপলোড করি, যেমন এই ইমেজটা আমরা আপলোড করলাম, ঠিক আছে। ধরেন এই ইমেজটার সাইজ হচ্ছে 200 মেগাবাইট। তাহলে এই ইমেজটা যখন আমরা আপলোড করব, ঠিক এভাবে এটা কিন্তু আপলোড হয়ে গেছে, এটা যখন আপলোড করব তখন আপলোড হবে না।
ওই যে পিএইচপি আইএনআই তে খুব অল্প পরিমাণ দেয়া ছিল, মাত্র 2 মেগাবাইট দেয়া ছিল, যার জন্য আমরা বাড়িয়ে এনেছি, যেন এখানে বড় কোনো ফাইল আপলোড করলে কোনো ধরনের সমস্যা না হয়। এই জন্যই আমরা পিএইচপি আইএনআই ফাইলটি এডিট করেছি এবং ডাব্লিউপি কনফিগ নামে ওই ফাইলটির মধ্যেও আমরা মেমোরি সেট করে দিয়েছি, যেন যে আপলোড করার সময় যে সময়টা লাগে, এটা তো খুবই ছোট একটা ফাইল, মাত্র 62 কেবি। বড় একটি ফাইল আপলোড করলে কিন্তু কিছুটা সময় লাগবে, মেমোরিটা বাড়িয়ে নিয়েছি যেন একটু বেশি সময় লাগলেও কোনো সমস্যা না হয়, স্মুথলি ফাইলগুলো আপলোড হয়। আশা করি বুঝতে পেরেছেন যে ওই ফাইলগুলো তখন কেন পরিবর্তন করেছিলাম সেটিং গুলো। তো যাই হোক, আমরা ফিচার ইমেজ এভাবে সেট করতে পারি। এই যে এখান থেকে আমরা একটা ফিচার ইমেজ সেট করলাম। এখন যদি এটা আমরা আপডেট দেই, এখন যদি আমরা ফন্ট ইন্ডে দেখি, এটা রিফ্রেশ করি, তাহলে এখানে ইমেজটা চলে আসার কথা, এই যে ইমেজটি চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। ঠিক একইভাবে এই হ্যালো ওয়ার্ল্ডেও যদি আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই, তাহলে এই যে অল পোস্টে গেলে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটার এডিট, এখানে হচ্ছে যে কুইক লিংক দেয়া আছে, আপনি চাইলে এখান থেকে কুইক এডিট করতে পারবেন। কুইক এডিট দিলে এই যে ক্যাটাগরি গুলো চেঞ্জ করতে পারলেন, নতুন কোনো ট্যাগ অ্যাড করতে পারলেন, বা এই পোস্টটাকে আপনি ড্রাফট করে দিতে পারলেন। মানে আপনাকে আর এডিটে যেতে হচ্ছে না, ডিরেক্টলি কুইক এডিট থেকেই আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারতেছেন। তো আমরা এটা ক্যান্সেল দিয়ে দিলাম, এবং এটা যদি আমরা এডিটে যাই, তাহলে এখানে এই যে ফিচার্ড ইমেজ ক্লিক করলাম, এটাকে আমরা ফিচার্ড ইমেজ হিসাবে সেট করি, সেট ফিচার্ড ইমেজ, আপডেট। এবার যদি আমরা ফন্ট ইন্ডে যে রিলোড দেই, তাহলে এখানে এই যে ফিচার্ড ইমেজটি যুক্ত হয়ে গেল। ওকে, প্রত্যেকটা পোস্টেই একটা করে ফিচার্ড ইমেজ, এই কন্টেন্ট বা পোস্ট রিলেটেড ইমেজ যুক্ত করা যায় এখান থেকে, এই যে এখান থেকে। তো আশা করি আপনি এই ফিচারগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে বাই ডিফল্ট দেয়া থাকে ওয়ার্ডপ্রেসে, বাট আপনি যখন বিভিন্ন ধরনের প্রিমিয়াম থিম ইনস্টল করবেন, তখন এখানে আরো নতুন নতুন অনেক ফিচার বা উইজেট যুক্ত হতে পারে, এবং এখানেও অনেক নতুন নতুন অপশন চলে আসতে পারে। এক একটা থিমে এক এক রকম অপশন থাকে, বাট ঘুরে ফিরে সবগুলো অপশনের মিনিংই একই রকম। আপনি দুই একটি দেখলেই বাকি সবগুলোই পারবেন, যেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখব। তো এখানে আরো একটি যে বিষয়, সেটা হচ্ছে যে লিঙ্ক। আপনি চাইলে এখান থেকে এই পোস্টের লিঙ্কটা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে বাই ডিফল্ট দিয়ে নিছে, চাইলে আপনি নিজের মতো করে এই ইউআরএলটি চেঞ্জ করে নিতে পারবেন। এই ইউআরএলটা আসলে এসইও এর জন্য অনেক বেস্ট, এই জন্য এসইও ফ্রেন্ডলি এটা সবসময় থাকতে হয়। তো এখানে আপাতত যে বাই ডিফল্ট এই ফরম্যাটে দেওয়া থাকে, আপনি যদি এই ফরম্যাটটি চেঞ্জ করতে চান, তাহলে এই যে সেটিং এ গিয়ে এই যে পার্মালিঙ্ক, এই পার্মালিঙ্কে যেতে হবে। পার্মালিঙ্কে গেলে বাই ডিফল্ট এটা দেওয়া থাকে, অলওয়েজ পোস্ট নেম দিয়ে রাখতে হবে। অন্যান্য আরো বিভিন্ন ধরনের অপশন আছে, কিন্তু সেগুলোর থেকে এই পোস্ট নেম দিয়ে রাখাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এটাই সবচেয়ে এসইও ফ্রেন্ডলি লিঙ্ক। এটা দিয়ে সেভ দিয়ে রাখলাম, আবার পোস্টে যাই, এখানে এডিটে যাই, তাহলে এবার দেখেন এটার লিঙ্কের ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর এখানে ডেট বা ওই ধরনের কোনো কিছু নাই। তো আশা করি এই টোটাল ওভারভিউটা আপনি জানতে পারছেন এখানে কি কি আছে। তারপরে যে এখানেও স্ক্রিন অপশন আছে, এখানেও কিন্তু আরো অনেক অপশন আছে, যেমন এখানে যদি আমরা একটা একটা করে সিলেক্ট করি, তাহলে এই যে এখানে এগুলো চলে আসবে একটা একটা করে। যেমন আমি যদি রিভিশন দেই, তাহলে এই যে রিভিশন, মানে যতবার এটাকে আমি আপডেট দিব, ততবার এই রিভিশন গুলো যুক্ত হবে, যে আমি কতবার এই কন্টেন্টটিকে রিভিশন দিছি, এটাকে এডিট করছি। তারপরে আমি যদি এখানে এক্সাপ্ট দিই, তাহলে এই যে এক্সাপ্ট আসলো, এটাও একটা অপশন। এটা হচ্ছে এই কন্টেন্টের সমস্ত ডিটেলস, এই ডিটেলস এর একটা সারাংশ আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি, যেটা এখানে শো করবে। তো সারাংশটা আর আমরা এখন দিব না। তারপরে এই সেন্ড ট্র্যাক ব্যাকস, এখানে দিলে এই যে ট্র্যাক ব্যাক, আরো বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে, এগুলো আসলে সবসময় লাগে না। কাস্টম ফিল্ড, এটা ক্লিক করলে যে এখানে নতুন নতুন অপশন যুক্ত হচ্ছে, কিন্তু এগুলো আপনার খুব একটা লাগবে না, প্রিমিয়াম থিমে এগুলো ডাইনামিক্যালি দেওয়া থাকে। আমরা যখন দেখব প্রিমিয়াম থিম গুলো, তখন আপনি এগুলো বুঝতে পারবেন, এগুলো আপনাকে ম্যানুয়ালি দিতে হবে না। তারপরে এই যে ডিসকাশন, এটাতে যদি ক্লিক করি, এই যে কমেন্ট, এই পোস্টে কেউ কমেন্ট করতে পারবে কিনা, যেমন এই পোস্টটা কি, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল কম্পিউটার, এই যে এটাতে যদি ক্লিক করি, সরি এটা নাই, এটা আমরা আসলে পাবলিশ দিয়ে নেই, এটা পাবলিশ দিই। এই ইউআরএলটি চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটার আগের ফরম্যাটের ইউআরএলটা লোড হয়েছে, এই জন্য দেখাচ্ছে যে পেজটি পাওয়া যাচ্ছে না। আমি আবার ক্লিক করলাম হোমে, এবং এবার যদি ক্লিক করি এটা আসবে, এই যে এবার নতুন ইউআরএলটি লোড হলো। আচ্ছা, এটাতে গেলে এই যে কমেন্ট সেকশন, এই যে আমরা যখন ডিসকাস অপশনটিতে ক্লিক করছি, তখন আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি এটা কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে পারবো। অ্যালাউ কমেন্টস, এটা আমরা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে সেভ দিলে শুধুমাত্র এই পোস্টের জন্য এই কমেন্ট সেকশনটি ডিসেবল হয়ে যাবে। এই যে দেখেন কমেন্ট সেকশনটি কিন্তু চলে গেছে, আর নাই রিফ্রেশ করার সাথে সাথে। তো আমরা এটা দিয়ে রাখবো, কখনো যদি আপনার প্রয়োজন হয়, আপনি মনে করতেছেন যে এই কন্টেন্টে কেউ কমেন্ট করতে পারবে না, তাহলে আপনি সেটা ডিসেবল করে রাখতে পারবেন। তার পাশাপাশি এখানে আরো আছে এই যে কমেন্টস, কেউ যদি কমেন্ট করে
তাহলে সরাসরি আপনি এইখান থেকেই তাকে উত্তর দিতে পারবেন। এই যে অ্যাড কমেন্ট দিলে দিস ইজ এ স্যাম্পল কমেন্ট, এটা আপনি এখান থেকেই কমেন্ট করে দিতে পারলেন। এই যে কমেন্ট করে দিলাম, আপডেট দিলাম, তাহলে এখান থেকে এই কমেন্টটি শো করবে। রিলোড দিলে এই যে কমেন্টটি শো করছে। এখান থেকেও করা যায়, আবার ব্যাকইন থেকেও আপনি অ্যাডমিন হিসাবে করতে পারবেন। তো স্ক্রিন অপশনে গেলে এই অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এই স্ল্যাগ অথরগুলো যদি দেখি তাহলে এখানে দেখবো এই যে স্ল্যাগ, স্ল্যাগ বলতে বোঝাচ্ছে ইউআরএল, মানে ওয়েবসাইটের লিঙ্ক। ইউআরএল, স্ল্যাগ, লিঙ্ক এগুলোর মানে হচ্ছে একটাই, এগুলো জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট নাম, বাট এই স্ল্যাগ মানে হচ্ছে ইউআরএল। এই পোস্টের স্ল্যাগ হচ্ছে যে এটা এই যে এতটুকু হচ্ছে স্ল্যাগ। তো আপনি যদি মনে করেন যে এটা আপনি পরিবর্তন করবেন, আপনি এখান থেকেও পরিবর্তন করতে পারেন, আবার এখান থেকেও পরিবর্তন করে নিতে পারেন। তো এগুলো কখনো আসলে লাগবে না, আপনি ডিরেক্টলি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন যদি কখনো লাগে। তারপরে আরেকটা হচ্ছে অথর। এই ওয়েবসাইটে যদি আরো অন্য অথর থাকে, যেমন এই মুহূর্তে শুধুমাত্র আমার অ্যাকাউন্ট আছে, পরবর্তীতে আমরা নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই ইউজার অপশন থেকে এবং সেগুলো বিষয়ে জানবো। তো নতুন কোনো ইউজার ক্রিয়েট করলে সেই ইউজারও এখানে ড্রপ ডাউনে দেখাবে। তো এই পোস্টটা হয়তো আমি পাবলিশ করেছি, কিন্তু চাচ্ছি যে না, এটা নতুন আরেকজন অথর এখন থেকে এই কন্টেন্টটি মেনটেন করবে। তো তার নাম সিলেক্ট করে দিলে এই ফন্টিন্ডে তার নামই শো করবে। এই যে ফন্টিন্ডে যদি যাই তাহলে এখানে অথর হিসাবে কিন্তু আমার নামটা শো করছে, কোথাও না কোথাও শো করবে যদি এটা দেয়া থাকে। এখানে এই যে এই ফেব্রুয়ারি এততে পাবলিশ করা হয়েছে, ফখরুল নামে অথর পাবলিশ করেছে। তো এখান থেকে যদি আমরা অথরের নামটা চেঞ্জ করে দেই, যে লেখক বা লিখছে, তাহলে এখানেও নামটি চেঞ্জ হয়ে যাবে, মানে ভিজিটররা দেখতে পাচ্ছে যে কন্টেন্ট আসলে কে লিখছে, এটাই। তো জাস্ট আমি এগুলো সম্পর্কে আপনাকে একটা ধারণা দিলাম, আমি এগুলো উঠিয়ে দিচ্ছি এই অপশনগুলো। এই যে এগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ফিচার, ইমেজ, ট্যাগ, ক্যাটাগরিজ, ফরম্যাট, এগুলোই। আমি যদি আবার এখান থেকে যে ফরম্যাটটা উঠিয়ে দিই তাহলে এটা এখান থেকে চলে গেল, আবার দিলে আবার চলে আসলো। এনাবেল ডিসেবল করার অপশন। তো এটা হচ্ছে কন্টেন্ট বা পোস্ট পাবলিশ করার জন্য যাবতীয় যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো সম্পর্কে আমি আপনাকে বলে দিলাম। তো আপনি যদি কখনো চান যে এখান থেকে কোনো ক্যাটাগরি রিমুভ করবেন, তাহলে এই যে এখানে, অর্থাৎ এখানে যতগুলো ক্যাটাগরি ক্রিয়েট করবেন, যতগুলো ট্যাগ দিবেন, এই সবগুলো এখানে এসে জমা হবে। আপনি চাইলে এখান থেকে নতুন করে ক্রিয়েট করতে পারবেন, আবার রিমুভও করতে পারবেন। যেমন আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে এই যে অলরেডি ক্যাটাগরি গুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। যেমন আমরা চাচ্ছি যে এই ক্যাটাগরিটা রিমুভ করে দিতে, এখান থেকে ডিলিট দিলাম, ওকে দিলাম, এটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, আবার চাচ্ছি যে না, নতুন একটা ক্যাটাগরি আমরা যুক্ত করব, যে এখানে নিউজ ক্যাটাগরিটাই আবার যুক্ত করি, নিউজ, নেম দিলাম নিউজ, স্ল্যাগ দেব নিউজ। এই ক্যাটাগরির নাম, এই ওয়ার্ডটাই হচ্ছে আসলে এটার ইউআরএল হবে, এই ক্যাটাগরির ইউআরএল। যেমন এই স্ল্যাগটা যদি আমরা দেখি ফন্ট ইন্ডে যদি দেখা যায় কিনা, এই যে যেমন অ্যাওয়ার্ড, এটাতে যদি ক্লিক করি ক্যাটাগরি, তাহলে এই যে দেখেন এই যে ক্যাটাগরি, এই যে ইউআরএলটা তৈরি হয়েছে। এই প্রত্যেকটা যতগুলো ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা আলাদা আলাদা ইউআরএল তৈরি হবে আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি। যেমন অ্যাওয়ার্ড ক্যাটাগরির জন্য একটা আলাদা কিওয়ার্ড তৈরি হয়ে গেছে। এই ইভেন্ট নামে একটা ক্যাটাগরি আমরা ক্রিয়েট করেছি, সেটার মধ্যে অ্যাওয়ার্ড হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, এটার জন্য আলাদা একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। সো এই স্ল্যাগটা হচ্ছে সেই ইউআরএল, আমরা এটা দিলাম, এবং এটা চাইলে আমরা একটা ডিসক্রিপশন দিতে পারি। আবার চাইলে এই ক্যাটাগরিটাকে আমরা কোনো প্যারেন্টের আন্ডারে দিতে পারি, বাট এটা দিব না, এটা ইন্ডিপেন্ডেন্টই থাক। এই অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, এটা এই যে সাথে সাথে অ্যাড হয়ে গেছে। ওকে, অর্থাৎ আমরা নতুন ক্যাটাগরি যুক্ত করতে পারি, আবার নতুন ক্যাটাগরি রিমুভও করতে পারি। আমরা চাইলে একসাথে রিমুভ করে দিতে পারি। এই যে এটা ক্লিক করে এখান থেকে যে বাল্ক ডিলিট অ্যাপ্লাই দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আমরা দিচ্ছি না। ট্যাগে যাই, ট্যাগেও ঠিক একই রকম, আমরা চাইলে যে ট্যাগ গুলো দিয়েছি সেগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারি। এটা যদি দিয়ে দিই, এই যে রিমুভ হয়ে গেল। আবার অ্যাড করতে চাইলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দিলাম। স্ল্যাগ, এটারও স্ল্যাগ কি হবে, এটাই স্ল্যাগ হবে। আমি কপি করে নিলাম, এবং এই যে এখানে একটা হাইপেন হবে, এটা একেবারে ফাঁকা দেওয়া যাবে না, বা ফাঁকা দিলে অটোমেটিক্যালি হাইপেন নিয়ে নিবে। যখনই কোনো ক্যাটাগরি বা ট্যাগ আপনি ক্রিয়েট করবেন, সেটার জন্য আপনার ওয়েবসাইটে একটা ইউনিক ইউআরএল বা লিংক তৈরি হয়ে যাবে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই জন্য এই ট্যাগ গুলো বা ক্যাটাগরি গুলো এসইও ফ্রেন্ডলি দিতে হয়, কন্টেন্টের সাথে মিল রেখে, যেন আপনার ওয়েবসাইটে যে ইউআরএল গুলো তৈরি হচ্ছে এগুলো সার্চ র্যাঙ্কিং এ চলে আসে গুগলে। তো যাই হোক, আর নতুন ট্যাব ক্রিয়েট করে নিলাম, মানে ট্যাগ ক্রিয়েট করে নিলাম, এই যে চলে আসলো। সবগুলো ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে এই যে ডিলিট অ্যাপ্লাই দিলে সব ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট করছি না। তো আশা করি এই পোস্টের অপশনটি আপনি বুঝতে পেরেছেন যে পোস্ট দ্বারা কি করা হয়। এই পোস্ট মূলত একটাই কাজ, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যদি কন্টেন্ট বা আর্টিকেল পাবলিশ করতে চান, তাহলে এখান থেকে সেটা করতে হবে।
আপনি যদি ব্লগিং করতে চান, একটা কোম্পানি যদি ব্লগিং করতে চায় তাদের ওয়েবসাইটে বা বিভিন্ন আর্টিকেল পাবলিশ করতে চায়, তাহলে তারা এই অপশনটি ইউজ করবে। আপনি আপনার কোম্পানির জন্য ইউজ করতে চাইলে সেটা আপনি এখান থেকে ইউজ করবেন। যতগুলো খুশি আনলিমিটেড কন্টেন্ট আপনি পাবলিশ করতে পারবেন। তাহলে চলুন নেক্সট লেকচারে আমরা এই মিডিয়া অপশনটির কাজ দেখব বা এটা কিভাবে কাজ করে সেটা জানবো। এই লেকচারে আমরা দেখব এই মিডিয়া মেনুটির কাজ কি। তো এই মিডিয়া মেনুতে যদি আমরা যাই, লাইব্রেরিতে ক্লিক করলাম। এই মিডিয়া অপশনটির আন্ডারে দুটি মেনু আছে, একটি হচ্ছে লাইব্রেরি আর একটি হচ্ছে অ্যাড নিউ। তো এই লাইব্রেরিতে গেলে যতগুলো ফাইল আমরা ওয়েবসাইটে আপলোড করব সবগুলোই এখানে শো করবে। যেমন এর আগে আমরা পোস্টে এই ইমেজটি আপলোড করেছিলাম যেটা এখানে শো করতেছে। এখান থেকে আমরা ভিউটা চেঞ্জ করে দিতে পারি, এভাবেও দেখতে পারি আবার এভাবেও দেখতে পারি, দুইভাবেই। এই ফাইলগুলো আপলোড বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন এই পেজ থেকে করা যায়, পোস্ট থেকে করা যায়, আরো বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন ধরনের ফাইল আপলোড করা যায়, জিপ ফাইল, ইমেজ ফাইল, আরো বিভিন্ন ধরনের ফাইল। তো যত ধরনের ফাইলই আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেই সবগুলো ফাইল এখানে শো করবে। তো এখানে যদি ক্লিক করি তাহলে এই ফাইলটার ডিটেলস আমরা এখানে দেখতে পাবো, এই ফাইলটির ইউআরএলটি আমরা এখানে দেখতে পাবো, এই ফাইলের টাইটেল, ক্যাপশন, অল্টার ট্যাগ, ডেসক্রিপশন আমরা চাইলে এখান থেকেও সেট করতে পারি, আবার চাইলে এটা রিমুভও করে দিতে পারি, আবার চাইলে ইমেজটা এখান থেকে এডিট করতে পারি। এডিট ইমেজে গেলে এখান থেকে আমরা ইমেজটিকে ক্রপ করতে পারি বা ইমেজটিকে আমরা ঘুরিয়ে নিতে পারি, এই যে যেভাবে ইচ্ছা আমরা সেভাবে ইমেজটিকে রোটেট করে নিতে পারি। ওকে, এখানে বিভিন্ন অপশন আছে, এই যে ঘুরিয়ে নিলাম, এভাবে ঘুরিয়ে নিলাম, এইভাবে ঘুরিয়ে নিলাম, যেভাবে খুশি সেভাবে ঘুরিয়ে নেওয়া যায়। তো সঠিকভাবে ঘুরিয়ে নেই, এই যে এইভাবে। তো এটা ক্যান্সেল করে দিচ্ছি। আবার এখান থেকে এই ইমেজের ডাইমেনশন চেঞ্জ করে দেওয়া যায়। যেমন এই ইমেজের ডাইমেনশন হচ্ছে 396/170, মানে 396 ওয়াইড আর হাইট হচ্ছে 170। এখান থেকে চাইলে সেটাকে আবার কাস্টমাইজ করে নেওয়া যায়। তো এগুলোতে মূলত হাত দেওয়ার প্রয়োজন হয় না, কারণ যখন কোনো ইমেজ আপনি আপলোড করবেন বা আপনার কোনো ক্লায়েন্ট আপলোড করবে, সে ফটোশপ দিয়ে এটাকে ক্রপ করে নিয়েই আপলোড করবে, বা অনলাইনে এরকম অনেক টুলস আছে ইমেজ ক্রপ করে নেওয়ার, যেন খুব সহজেই এই ওয়েবসাইটের ফন্ট এন্ডে এগুলো সুন্দরভাবে ডিসপ্লে হয়। যার জন্য এখান থেকে আর করার প্রয়োজন নাই, কারণ এখান থেকে করলে এটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই এখান থেকে করাটা উচিত না। তো যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি। এবং এখান থেকে যদি আপনি সরাসরি কোনো ফাইল আপলোড করতে চান, এখান থেকেও আপনি আপলোড করতে পারবেন। যেমন এই অ্যাড নিউতে গেলে এখানে সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা চাইলে যে কোনো ছবি আপলোড করতে পারবো। আমি চাইলে এটা আপলোড করি, আপলোড দিলাম, এই যে আপলোড হয়ে গেল। এখন এই ইমেজটাকেও আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো। যেমন এটা তো আপলোড হয়ে গেছে, আমরা যদি প্রিভিয়াসলি আবার পোস্টে যাই, পোস্ট এবং এই পোস্টটিতে এডিট করি, এডিট করে এই যে এখানে এটা রিমুভ করে দিলাম, এটা রিমুভ করে দিলাম এবং সেট ইমেজ আবার ক্লিক করলাম, তাহলে যে ইমেজটা এখানে দেখতে পাবো। এগুলোকে বলা হয় মিডিয়া ফাইল। এই ইমেজ, তারপরে বিভিন্ন জিপ ফাইল, পিডিএফ ফাইল, আপনি যাই আপলোড করবেন সেই মিডিয়া থেকে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখানে সবগুলো জমা হবে, এখান থেকে শর্টকাটে সার্চ করা যাবে। এই ফাইলের নাম হচ্ছে কার্ল আর্ম আউট। এখান থেকে যদি আমরা সার্চ করি তাহলে এই ফাইলটিও এখানে চলে আসবে, যেমন CARL, কার্ল দিলে এই যে এটা চলে আসলো। এখানে যদি অনেকগুলো ফাইল হয়ে যায় তাহলে খুব সহজে খুঁজে বের করার সিস্টেম হচ্ছে এখানে আপনি সার্চ করতে পারবেন সে ফাইল নেমটি দিয়ে, তাহলে এখানে চলে আসবে। তো যাই হোক, এটা তো দেখলাম। তো এই মিডিয়া ফাইলের মূলত কাজই হচ্ছে ওয়েবসাইটে যত ধরনের মিডিয়া ফাইল আপনি যুক্ত করবেন সবগুলোই এখানে জমা হবে। আবার পাশাপাশি এখান থেকেও আপনি সরাসরি আপলোড করতে পারবেন। দ্যাটস ইট, এটার আর তেমন কোনো কাজ নেই। তাহলে চলুন পরবর্তী লেকচারে এই পেজের অপশনগুলো আমি আপনাকে বলবো। এই লেকচারে আমরা পেজ সম্পর্কে জানবো, এই পেজেস মেনুটার কাজ কি। তো এই পেজেস মেনুটার কাজ হচ্ছে, আমি এটাতে ক্লিক করলাম, অল পেজেস। এখানে স্যাম্পল একটি পেজ দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট একটি পেজ দেওয়া থাকে যেটার নাম হচ্ছে স্যাম্পল পেজ। সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। তো এই পেজ অপশনটার কাজ হচ্ছে, একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজের প্রয়োজন হয়, একটা কোম্পানির বিভিন্ন ধরনের পেজের প্রয়োজন হয়, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, তারপরে পোর্টফোলিও পেজ এবং বিভিন্ন প্রয়োজনীয় পেজগুলো প্রয়োজন হতে পারে। সেই পেজগুলো এখান থেকে ক্রিয়েট করতে হয়। তো আমরা যদি একটি প্রিমিয়াম থিম দেখি, থিম ফরেস্ট থেকে দেখি, তাহলে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। পপুলার ফাইলস, এবং এখানে আমরা এই বি থিমটাই দেখি, বি থিম বা এই যে ব্রাইট, এই থিমটা দেখি। এই থিমের প্রিভিউটা যাই, এটা কেটে দিই, প্রিভিউটা লোড হচ্ছে। এই প্রিভিউটা লোড হলে আমরা এখন একটি ডেমো ওপেন করে দেখব ট্যাবে, এবং পেজগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এটা যেহেতু একটা ডিফল্ট থিম তাই এখানে আসলে দেখানো যাচ্ছে না, বাট একটা প্রফেশনাল থিম আমরা দেখি যেটা থেকে আমরা সহজেই বুঝতে পারবো জিনিসটা। এটা লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে।
এই যে লোড হয়ে গেছে। তো এখানে যে ডেমোগুলো থাকার কথা, এই যে লোড হয়ে গেছে। তো এখানে সাপোজ আমরা একটা রেস্টুরেন্ট ডেমো দেখি, আমি কন্ট্রোল F দিলাম, দিয়ে এখানে রেস্টুরেন্ট লিখলাম, তাহলে এখানে এই যে এইটাই দেখি। এই ডেমোটি যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পাবো এই যে মেনু অপশন, এটা আমরা কেটে দিই। তো এই যে এটা হচ্ছে একটা হোম পেজ, মানে ডোমেইনে ভিজিট করলেই এই পেজটি প্রথমে লোড হবে। তো এই হোম পেজটাও ক্রিয়েট করতে হবে এই পেজেস অপশন থেকে। এই অ্যাড নিউতে গেলে নতুন একটি পেজ আমরা ক্রিয়েট করতে পারবো এবং সেটাকে আমরা হোম পেজ হিসাবে সেট করে দিতে পারবো। ওকে, তো সেটা আমরা পরে দেখবো যে হোম পেজ হিসাবে আমরা কিভাবে সেট করতে পারি। আমরা জাস্ট দেখতেছি যে পেজেস গুলো আসলে কিভাবে কাজ করে। তো যতগুলো পেজ আমাদের দরকার আমাদের ওয়েবসাইটের জন্য ততগুলো পেজই আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এবার সেটা আপনার নিজের বিজনেসের জন্য হোক অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য হোক। যেমন ধরেন এটা একটা রেস্টুরেন্ট কোম্পানির জন্য একটি ওয়েবসাইট, এখানে অনেকগুলো পেজ আছে, একটা হোম পেজ, একটা মেনু পেজ। মেনুতে ক্লিক করলে এই রেস্টুরেন্টের যত মেনু আছে মেনুগুলো এখানে শো করতেছে। তারপরে এখানে আছে ফিলোসফি, মানে এই কোম্পানির কিছু কথাবার্তা আর কি। এখানে এই যে ইমেজগুলো সেট করা আছে, এটা আরেকটা পেজ। তারপরে অ্যাবাউট নামে আরেকটা পেজ, এই কোম্পানি সম্পর্কে কিছু তথ্য এখানে দেয়া আছে, ছবি টবি দেয়া আছে এবং তাদের যে ফাউন্ডার আছে তাদের সম্পর্কেও এখানে দেয়া আছে, এটা আরেকটা পেজ। তারপরে কন্ট্যাক্ট নামে আরেকটা পেজ আছে, যেখান থেকে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা যাবে বা রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করা যাবে। তো এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা পেজ। এই পেজগুলো সব ক্রিয়েট করতে হয় এই পেজেস অপশন থেকে। আনলিমিটেড পেজ, মানে যতগুলো খুশি ততগুলো আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আশা করি এই পেজের বিষয়গুলো আপনি বুঝে গিয়েছেন। সব কোম্পানির কিন্তু ব্লগ অপশনটার প্রয়োজন নাই। যেমন ব্লগ অপশনটা বলতে এই যে পোস্টে বিভিন্ন কন্টেন্ট বা নিউজ আর্টিকেল পাবলিশ করা হয়। তো সব কোম্পানি অ্যাকচুয়ালি এই ব্লগ সেকশনটা ব্যবহার করে না বা আর্টিকেল কন্টেন্ট গুলো পাবলিশ করে না। যারা প্রয়োজন তারা করবে এবং এখানেও একটা ব্লগ নামে একটা মেনু সেট করে ফেলা যায়। এখানেও নতুন একটা ব্লগ নামে পেজ ক্রিয়েট করে সেই পেজটাতে এই ব্লগ পোস্ট গুলো সেট করে দেওয়া যায়, যেন এই ব্লগ মেনুতে ক্লিক করলে এখানে সবগুলো পোস্ট শো করে। যেমন বাই ডিফল্ট এই যে থিমে এটা হচ্ছে ব্লগ পেজ, এই পেজটাকেই মেনু হিসাবে এখানে সেট করে রাখা যাবে। ক্লিক করলে এখানে সব পোস্টগুলো বা কন্টেন্টগুলো একটা পর একটা শো করবে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো কোনো একটা লেকচারে। তো এখন আমরা জাস্ট দেখলাম যে পেজগুলো আসলে কি এবং কোথা থেকে পেজগুলো ক্রিয়েট করতে হয়। এই পেজেস অপশন থেকেই আপনি যত খুশি যত পেজ দরকার একটা কোম্পানির জন্য আপনি এখান থেকে সেটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা কেটে দিই। তো এখান থেকে যদি আপনি পেজ ক্রিয়েট করতে চান তাহলে অ্যাড নিউ ক্লিক করলে এই যে বাই ডিফল্ট এই অপশনগুলো থাকে, অর্থাৎ এই পোস্টের মধ্যে যে অপশনগুলো আমরা দেখেছি এইখানেও এই সেম অপশনগুলো দেয়া আছে। পেজের একটা টাইটেল, যেমন আমরা কন্টাক্ট আস দিতে পারি, অ্যাবাউট আস দিতে পারি, ফিলোসফি দিতে পারি, যেই কোম্পানির যেই নামে পেজ প্রয়োজন সেই নামটা এখানে টাইটেল হিসেবে দিতে পারি এবং পেজের কন্টেন্টগুলো আমরা এখানে দিব। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এত সুন্দর করে পেজ ক্রিয়েট করা যায় না, এখানে জাস্ট টাইটেল এবং ডেসক্রিপশন দেয়া যায় এবং পাশাপাশি এই যে পাবলিশ করার অপশন, তারপরে এই ফিচার্ড ইমেজ সেট করা যায় ঠিক পোস্টের মতোই। একটু আগে যে থিমের ডেমোটা আমরা দেখলাম সেই ডেমো অ্যাড করার জন্য এখানে আরো অ্যাডভান্স কিছু ফিচার বা ফাংশনালিটি থাকবে, যেগুলো দ্বারা আমরা সেই কন্টেন্টগুলো অ্যাড করতে পারবো। ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম আমরা যখন প্রিমিয়াম থিম নিয়ে কাজ শুরু করব পরবর্তী লেকচারে তখন আমরা দেখতে পাবো। বাট বাই ডিফল্ট এই কয়টা অপশনই থাকে এবং এই যে স্ক্রিন অপশনে গেলে আরো কিছু অপশন থাকে, কাস্টম ফিল্ড, ডিসকাশন, এই যে যেটা আমরা পোস্টেও দেখেছি। তো এগুলো আমরা ডিসেবল করে রাখি বাই ডিফল্ট। এই যে তো এগুলো আর আমি আর বলছি না, যেহেতু অলরেডি বলেছি। এই সেম বোল্ড, ইটালিক, এই যে টুল বার, তারপরে এই যে টেক্সট মোড বা ভিজুয়াল মোড, এই সেম জিনিস, এখানে আর ডিফারেন্ট কিছু নাই। তো এই লেকচারে আমরা এই পেজ অপশনটা সম্পর্কে জানলাম যে পেজ অপশনটা আসলে কি এবং এটা দ্বারা কি করা হয়। তো আমি আবারও বলে দিচ্ছি, একটা কোম্পানির ওয়েবসাইটে বিভিন্ন পেজের প্রয়োজন হতে পারে, সেই পেজগুলো সব এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে খুবই বেসিক সেটিং থাকে, এগুলো দ্বারা অ্যাকচুয়ালি খুব দারুণ মানের বা খুব সুন্দর প্রফেশনাল লুকিং পেজ তৈরি করা যায় না। কিন্তু প্রিমিয়াম যে থিমগুলো আছে সেই থিমগুলোতে একটু আগে যে ডেমোটা দেখলাম সেই ডেমোতে কত সুন্দর করে পেজগুলো সেট আপ করা, ওই ধরনের সেট আপ করার অপশন প্রিমিয়াম থিমগুলোতে থাকে। আমরা যখন ইনস্টল করব তখন সেটা দেখতে পাবো, যেটা আমরা পরবর্তী নেক্সট লেকচারগুলোতে দেখব। তো আপনার যতগুলো খুশি ততগুলো পেজ আপনার নিজের ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে যাব এবং এই কমেন্ট সেকশনটা সম্পর্কে শিখব। এই লেকচারে এই কমেন্ট সেকশন সম্পর্কে আপনাকে বলবো যে কমেন্টটা কিভাবে কাজ করে। তো আমি কমেন্টে ক্লিক করছি, ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে দুইটি কমেন্ট আছে। আপনার ওয়েবসাইটে যত মানুষই কমেন্ট করবে বা ভিজিটররা কমেন্ট করবে সবগুলো কমেন্টই এখানে শো করবে, অর্থাৎ কমেন্টিং সিস্টেমটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এখানে দেয়া আছে।
একজন ভিজিটর যদি এখানে এসে কমেন্ট করে তাহলে আপনি এখান থেকে তাকে রিপ্লাই করতে পারবেন, অর্থাৎ কমেন্ট মডারেট করতে পারবেন। যেমন একজন ভিজিটর যদি এখানে কমেন্ট করে, আমি লগ আউট করে ফেলি, লগ আউট না করলে কমেন্টটি আমার নিজেরই কমেন্ট হবে, যেহেতু আমি লগ ইন করা আছি। আমি লগ আউট করে দিই, দেখি কি হয়। এটাকে আমি রিলোড দেই এবং এই যে এই কন্টেন্টটা আমরা পাবলিশ করেছিলাম এই কন্টেন্টেই এখন একটা কমেন্ট করি। তাহলে এই যে লগ আউট করে ফেললে আরো অপশন চলে আসলো এখানে। তো দিলাম যে দিস ইজ এ ভিজিটর টেস্ট কমেন্ট, জাস্ট একটা টেস্ট কমেন্ট দিলাম এবং নাম দিলাম যে স্টুডেন্ট, জাস্ট স্টুডেন্ট হিসেবে নাম দিলাম student.repto@gmail.com। তারপর এখানে দিলাম যে ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এই যে স্টার মার্ক দেওয়া আছে মানে এগুলো বাধ্যতামূলক, এগুলো দিতে হবে, এটা না দিলেও চলবে, অপশনাল। আচ্ছা, তারপর আমরা দিয়ে দিই www.google.com, জাস্ট একটা দিয়ে রাখলাম, দিয়ে পোস্ট কমেন্ট দিলাম। কমেন্ট দিলে এখন এই কমেন্টটিতে দেখাচ্ছে ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, অর্থাৎ এই কমেন্টটি মডারেট করা ছাড়া এটা ওয়েবসাইটে শো করবে না। এখানে যে কমেন্ট করবে তাকে এই মেসেজটি দিয়ে দিবে যে কমেন্টটি মডারেশনের জন্য ওয়েট করছে। সো মডারেটররা যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে এখানে শো করবে। তো আমরা যদি আবার লগ ইন করি, সাইটে লগ ইন করি এবং এই কমেন্ট সেকশনে যাই, এই যে এখানে শো করতেছে যে নতুন একটি কমেন্ট সাইটে হয়েছে। তো এটাতে ক্লিক করলে এখানে যে দেখাচ্ছে যে এটার কালার কিন্তু অন্যরকম হয়ে আছে। এখানে দেখাচ্ছে যে এই নামে, এই যে তার ওয়েবসাইটের অ্যাড্রেস, এই যে তার ইমেল আইডি, এটা এখানে শো করবে। কেউ যদি এখানে তার ইমেল আইডি, নাম যাই পুট করবে সব আপনি অ্যাডমিন হিসাবে এখানে দেখতে পাবেন। তো এটা যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দেই তাহলে এটা ওয়েবসাইটে এখানে শো করতে শুরু করবে। আর যদি এটা আমরা স্প্যাম দিয়ে দিই তাহলে স্প্যামিং এ চলে যাবে, কারণ অনেকে এসে স্প্যাম করে ওয়েবসাইটে বিনা কারণে, মানে হাবিজাবি কমেন্ট করে, সেগুলো হচ্ছে স্প্যাম। আপনি এটাকে স্প্যাম করে দিলে সেটা স্প্যাম লিস্টে চলে যাবে। আবার চাইলে এটাকে আপনি কুইক অ্যাডমিন হিসাবে এই কমেন্টটাকে একটু এডিট করে নিতে পারবেন। কুইক এডিট দিলে আপনি চাইলে নিজেও এটা এডিট করে নিতে পারবেন। তো এটা আমরা এডিট করছি না। আবার চাইলে এখান থেকে রিপ্লাই করে দিতে পারবেন, এই ফন্টিন থেকেও রিপ্লাই করতে পারবেন, এই যে এখান থেকেও রিপ্লাই করতে পারবেন, আবার এখান থেকেও রিপ্লাই করতে পারবেন অ্যাডমিন হিসাবে। আবার এখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া যায়। সো আমরা অ্যাপ্রুভ করে দিলাম এবং একটা রিপ্লাই দিলাম যে থ্যাঙ্কস ফর কমেন্টিং। অর্থাৎ এই পুরো সেকশনটা থেকে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কমেন্ট মডারেট করবেন। রিপ্লাই, এই যে রিপ্লাই হয়ে গেল। এখন যদি এটা রিফ্রেশ করি বা রিলোড দেই তাহলে দেখবো এই যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা শো করতেছে এবং এটা যে রিপ্লাই দিয়েছি সেটাও শো করতেছে। তো এই কমেন্ট সেকশনটার মূলত কাজই হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যারাই কমেন্ট করুক না কেন সেই কমেন্টগুলো এখানে শো করবে এবং এখান থেকে আপনি মডারেট করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্টিং সিস্টেম। আরো অনেক থার্ড পার্টি কমেন্ট সিস্টেম আছে যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। আমি পার্সোনালি ওয়ার্ডপ্রেসের ডিফল্টটা ইউজ করি, কারণ থার্ড পার্টি গুলো দেখা যায় আর একটু হ্যাসেল বা লগ ইন করতে হয়, একটু ক্রিটিক্যাল, অনেক ভিজিটর দেখা যায় এটা বুঝে না। সো একটা ওয়েবসাইটে যত বেশি কমেন্ট পড়বে ততই আসলে বেটার, সার্চ ইঞ্জিনের জন্য বেটার, সব দিক থেকে বেটার। এই জন্য এই কমেন্ট সিস্টেমটাই সবচেয়ে সিম্পল, ইজি, যে কেউ এসে এখানে কমেন্ট করে দিতে পারলো। তাই আমি পার্সোনালি এটাই প্রিফার করি। বাট এটা ছাড়াও আরো অনেক থার্ড পার্টি কমেন্ট আছে যেটা আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, যেমন ফেসবুক কমেন্ট সিস্টেম। ফেসবুকেরও কিন্তু কমেন্ট সিস্টেম আছে যেটা এই ওয়ার্ডপ্রেসে খুব সহজেই ইনক্লুড করা যায়। তারপরে আরো আছে যেমন ডিসকাস কমেন্ট, ডিসকাস কমেন্ট প্লাগইন, এটা লিখে যদি সার্চ করি তাহলে যে ওয়ার্ডপ্রেসেরই ডিসকাস কমেন্ট সিস্টেম আছে, মানে থার্ড পার্টি কোম্পানির কমেন্ট সিস্টেম, যেটা ওয়ার্ডপ্রেসে আপনি চাইলে ইন্টিগ্রেট করতে পারবেন। ওকে, যদি এই প্লাগইনটি দেখা যাচ্ছে অনেকদিন ধরে মানে এটা আপগ্রেড হচ্ছে না এই প্লাগইনটি, তারপরেও এটার খুবই দারুণ মানের একটি কমেন্টিং সিস্টেম। তারপর আছে ফেসবুক কমেন্ট সিস্টেম। আমরা যদি ফেসবুক কমেন্ট সিস্টেম দিই, ফেসবুক কমেন্ট প্লাগইন দিলে এই যে এখানে চলে আসবে। আমরা যদি ওয়ার্ডপ্রেসটা লাগিয়ে দেই তাহলে ওয়ার্ডপ্রেসেরটা চলে আসবে, এই যে ফেসবুক কমেন্ট প্লাগইন। অনেকগুলো প্লাগইন আছে যেগুলো দ্বারা আমরা খুব সহজেই ফেসবুকের এই যে কমেন্ট সিস্টেম গুলো যুক্ত করতে পারবো, এই যে ফেসবুকের, এবং এটাকে কালার গুলো কাস্টমাইজ করে ফেলা যাবে ওয়েবসাইটের কালার অনুযায়ী। তো প্লাগইন কি জিনিস এটা আমরা পরবর্তী লেকচার গুলোতে জানবো আরো ডিটেলস। জাস্ট আমি দেখিয়ে দিলাম যে এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্টিং সিস্টেম বাদেও আরো যে কোনো কমেন্ট সিস্টেম আপনি ইন্টিগ্রেট করতে পারবেন যদি আপনি প্রয়োজন বোধ মনে করেন। তো যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি। আশা করি এই কমেন্ট সিস্টেমটি আপনি বুঝতে পেরেছেন। তারপর আমি আবারও বলছি, আপনার ওয়েবসাইটে ভিজিটররা বা ইউজাররা যত কমেন্টই করুক না কেন সে সমস্ত কমেন্টগুলো এখানে দেখা যাবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্ট সিস্টেম। এটা ছাড়া আপনি যদি ফেসবুক কমেন্ট ইউজ করতে চান বা আরো থার্ড পার্টি কোম্পানির কমেন্ট সেকশন আছে সেগুলো ইউজ করতে চান, সেটাও আপনি প্লাগইনের মাধ্যমে খুব সহজেই ইন্টিগ্রেট করে নিতে পারবেন।
যেটা আমরা পরবর্তীতে প্লাগইন নিয়ে যখন কথা বলবো তখন আপনি এই জিনিসটা আরো ক্লিয়ার হবেন যে প্লাগইন কিভাবে ইনক্লুড করতে হয়, কি প্লাগইন কি জিনিস। তো আমি পার্সোনালি এই নেটিভ বা এই ওয়ার্ডপ্রেসের ডিফল্টটা ইউজ করি আমার নিজের পার্সোনাল ওয়েবসাইটে, এবং বিভিন্ন ক্লায়েন্টরাও দেখা যায় এটা ইউজ করে, বা বিভিন্ন ক্লায়েন্ট যদি আপনাকে বলে ফেসবুক কমেন্ট ইন্টিগ্রেট করে দিতে, ডিসকাস কমেন্ট ইন্টিগ্রেট করে দিতে, সেটা আপনি এই প্লাগইনের মাধ্যমেও করে দিতে পারবেন খুব ইজিলি। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই এবং নেক্সট লেকচারে এই অ্যাপিয়ারেন্সের অপশনগুলো সম্পর্কে জানবো। এই লেকচারে এই অ্যাপিয়ারেন্স মেনুর যে অপশনগুলো আছে এগুলো সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটি মেনু এবং এখানে যে অপশনগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, তাই এগুলো খুব ভালোভাবে জেনে রাখাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো আমরা প্রথমে থিমসে ক্লিক করি। এই থিমসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই মুহূর্তে কয়টা থিম অ্যাভেলেবেল আছে। আপনি যখন ওয়ার্ডপ্রেস নতুন ইনস্টল করবেন তখন 3টি থিম বাই ডিফল্ট দেয়া থাকে, 2016, 2015 এবং 2017। এগুলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থিম, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আপনি ইউজ করবেন না বা আমরা ইউজ করব না। এই অপশনটা থেকে আমরা যতগুলো খুশি ততগুলো থিম ইনস্টল করতে পারি। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যতগুলো ইনস্টল করব সবগুলোই এখানে শো করবে। আবার চাইলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি যেটা যেটা প্রয়োজন নাই, যেমন এই দুটার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি এটাতে ক্লিক করলে এই যে এখানে ডিলিট অপশন, ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। আবার এটাতে ক্লিক করলাম, এখানে ডিলিটে ক্লিক করলে এই যে এটা ডিলিট হয়ে গেল। এখন জাস্ট একটি মাত্র থিম আছে। এখন নতুন কোনো থিম যদি আমরা আমাদের এই ওয়েবসাইটে ইনস্টল করতে যাই তাহলে এই যে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা নতুন যে কোনো থিম এখান থেকে ইনস্টল করতে পারবো। অ্যাড নিউতে আসার পরে এখানে অনেকগুলো থিম দেখাচ্ছে, এই থিমগুলো প্রায় সবগুলোই ফ্রি, এগুলো হচ্ছে প্রিমিয়াম। অর্থাৎ এই থিমটা যদি ইনস্টল করি দেখা যাবে কিছু ফিচার আছে সম্পূর্ণ ফ্রি আর কিছু ফিচার আছে প্রিমিয়াম। আপনাকে ডলার দিয়ে কিনলে আপনি সেই ফিচারগুলো ইউজ করতে পারবেন, আর ডলার পেমেন্ট না করলে সেগুলো ইউজ করতে পারবেন না। এই থিমগুলো কোনগুলো সেগুলো আমি একটু বলে দিই। আমি নতুন ট্যাবে যদি ওপেন করি wordpress.org, এটাতে যদি যাই, এটা হলো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট, আর এই যে থিমস মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল থিম ডিরেক্টরি। এখানে যারা থিম ডেভেলপার তারা থিম আপলোড করতে পারে। তো এই ডিরেক্টরিতে আমার নিজেরও 3টা থিম আছে, যেমন WPF দিয়ে যদি সার্চ করি তাহলে যে চলে আসলো এই যে WP ফ্ল্যাটি, WP রেসপন্সিভ অথরিটি, এগুলো আমি অনেক আগে পাবলিশ করেছিলাম এই থিম ডিরেক্টরিতে, এগুলো সম্পূর্ণ ফ্রি। তো এই যে থিম ডিরেক্টরির যে থিমগুলো আছে এখানে এখানে হাজার হাজার থিম আছে, এই থিমগুলোই অ্যাকচুয়ালি এখানে শো করতেছে। এই ফিচার এই ফাংশনালিটি গুলোই এখানে শো করতেছে। দেখেন সার্চ অপশন, তারপর এখানে ফিচার, পপুলার, লেটেস্ট, এই অপশনগুলোই কিন্তু এখানে শো করতেছে, এই যে পপুলার, লেটেস্ট, ফিচার, ফিল্টার। অর্থাৎ আপনাকে আর এখানে গিয়ে সার্চ করতে হচ্ছে না। এই ওয়ার্ডপ্রেস ওয়েবের ওয়েবসাইটে আপনি আপনার ব্যাকএন্ড থেকেই এই থিমগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি যেটা লিখে সার্চ করবেন, যদি আমরা বিজনেস লিখে সার্চ করি তাহলে বিজনেস রিলেটেড থিমগুলো এখানে চলে আসবে। তবে এই থিমগুলো খুব বেশি একটা ফিচার রিচ না, আই মিন খুব ভালো মানের ফিচার এগুলোতে নাই থিম ফরেস্টের থিমের মতো। এগুলো কিছুটা বেসিক থিম এবং মানে বেসিক অপশন থাকে। ম্যাক্সিমাম ক্লায়েন্টই এই থিম ফরেস্টের থিম বা অন্যান্য যে সাইটগুলো আমরা দেখেছি যেখানে প্রিমিয়াম থিম পাওয়া যায় ওগুলো ব্যবহার করে, এগুলো খুব একটা ব্যবহার করে না। তারপরে এগুলোর অনেক ব্যবহারকারী আছে, একেবারে যারা নতুন ইউজার তারা এগুলো ব্যবহার করে। কিন্তু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যে ক্লায়েন্টরা থিম ডেভেলপ করিয়ে নেয় ফ্রিল্যান্সারদেরকে দিয়ে, ওই থিমগুলো বেশিরভাগই থিম ফরেস্ট বা অন্যান্য যে সাইটগুলো আমরা দেখেছিলাম প্রিভিয়াস লেকচারে, ওই সাইটগুলো থেকে থিম কিনে সেগুলো দিয়ে কাজ করিয়ে নেয়। তো যাই হোক, এটা আমি জাস্ট আপনাকে দেখিয়ে রাখলাম যে থিম অপশনে আপনি চাইলে নতুন যে কোনো থিম আপলোড করতে পারবেন। অ্যাড নিউতে গেলে এই যে এখানে অপশন আসবে, আমরা চাইলে এই থিমটা এখন ইনস্টল করতে পারি। তো আমি যদি এটা ইনস্টলে ক্লিক করি তাহলে থিমটি ইনস্টল হবে। এটা ইনস্টল হচ্ছে, এখন একটু সময় লাগে এখান থেকে ইনস্টল হতে। অটোমেটিক্যালি সেই ওয়ার্ডপ্রেস অর্গ থেকে এই থিমটি ইনস্টল হয়ে যাবে, যে ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট দিলে এই থিমটি অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি যদি আবার থিমসে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখন 2টা থিম আছে, এটা এইমাত্র ইনস্টল করলাম কিন্তু এটা অ্যাক্টিভেট করি নাই। এটা যদি অ্যাক্টিভেট করি তাহলে কি হয় দেখুন, এটা অ্যাক্টিভেট করলাম তাহলে এই থিমটি অ্যাক্টিভেট হয়েছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, উপরে যাই, আমি একটু হোমে ক্লিক করি, এই যে ক্লিক করার সাথে সাথে থিমের গেটআপ চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু নতুন থিম চলে আসছে। তো আমরা এটা রাখবো না, আমরা আগেরটাই রাখি এবং এটাকে রিমুভ করে দিই, যে রিমুভ করে দিলাম। অর্থাৎ আগের থিমটি এখন অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যদি আবার রিলোড দেই তাহলে আগের থিমটি লোড হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে যে কোনো থিম এখান থেকে ইনস্টল করতে পারি। আবার চাইলে আমরা এখান থেকে ডিরেক্টলি আপলোড করতে পারি। যেমন অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গেলে এই যে এখানে আপলোড থিমে ক্লিক করলে এখান থেকে আপলোড করা যাবে। অর্থাৎ থিম ফরেস্ট থেকে যদি আপনি কোনো থিম কিনেন তাহলে সেখানে আপনাকে সফটওয়্যারের ফাইলটা দিবে, ওই ফাইলটা এখান থেকে আমরা ব্রাউজ করে আপলোড করে ইনস্টল করে নিতে পারবো। ইনস্টল করলে এখানে দেখা যাবে। তো এটা আমরা যখন প্রিমিয়াম থিম ইনস্টল করবো, সেটআপ করবো, এটা আমরা আবার এখানে আসবো, এসে সেটা এখান থেকে ইনস্টল করে দেখবো কিভাবে করতে হয়।
তো এটা গেল হচ্ছে এই থিম অপশন। তো এটা তো গেল, এখন আমরা কাস্টমাইজ দেখব। এই কাস্টমাইজ অপশনের কাজটা কি? এই প্রত্যেকটা থিমেরই একটা অপশন প্যানেল থাকে, যেখান থেকে থিমের কালার, থিমের গেট আপ, থিমের ফন্ট এগুলো চেঞ্জ করা যায়। এই যে থিমের কালার, এই যে একটা ইমেজ, এই ইমেজটা চেঞ্জ করা যাবে, এই লেখাগুলো চেঞ্জ করা যাবে, তারপরে এই থিমের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এগুলো চেঞ্জ করা যাবে, যেগুলো পাওয়া যায় থিম অপশন প্যানেলে, অর্থাৎ সেটিং অপশনে। ওকে, যেমন আপনার একটা স্মার্টফোন যদি থাকে, ওই স্মার্টফোনের কিন্তু একটা সেটিং অপশন আছে, যে সেটিংসে গেলে আপনার স্মার্টফোনের যাবতীয় অনেক কিছুই আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। টাইম, ডেট, থিম, কালার, এগুলো কিন্তু অনেক কিছু আপনি আপনার সেটিং অপশন থেকে পরিবর্তন করতে পারবেন। এবং স্মার্টফোনের মধ্যে যে সফটওয়্যারগুলো আপনি ম্যানেজ করেন ওগুলো কিন্তু সফটওয়্যার। সো এটাও একটা সফটওয়্যার, এটারও সেটিং প্যানেল আছে, অপশন, যেটাকে বলা হয় অপশন প্যানেল। তো এই কাস্টমাইজটাই হচ্ছে সেই অপশন প্যানেল। তো বিশেষ করে এই ওয়ার্ডপ্রেস অর্গের যে ফ্রি থিম গুলো থাকে, এই থিম গুলোর অপশন প্যানেল গুলো থাকে হচ্ছে এই কাস্টমাইজ এই অপশনটার মধ্যে। কিন্তু থিম ফরেস্টের যে প্রিমিয়াম থিম গুলো আছে সেগুলোর অপশন প্যানেল এখানে আলাদাভাবে দেওয়া থাকে, আলাদা একটা মেনু থাকবে, ওই মেনুর মধ্যে দেওয়া থাকে। কারণ এই কাস্টমাইজের মধ্যে অনেক অপশনই যুক্ত করা যায় না, আর ওই থিম ফরেস্টের থিম গুলোতে প্রচুর প্রচুর অপশন থাকে, যার জন্য সেই অপশন প্যানেল গুলো আলাদা তৈরি করা থাকে, এটার মধ্যে দেওয়া থাকে না। কিন্তু এই ওয়ার্ডপ্রেস অর্গের যে থিমগুলো আছে, এই থিমগুলোর থিম অপশনগুলো এই কাস্টমাইজের মধ্যে থাকে। তো আমি যদি কাস্টমাইজে ক্লিক করি, তাহলে বর্তমানে যে থিমটি ইনস্টল করা আছে এই থিমের অপশন প্যানেলগুলো এখানে লোড হবে। এই যে অপশন প্যানেলগুলো লোড হয়েছে। তো এখানে যদি যাই, তাহলে সাইট আইডেন্টিটিতে ক্লিক করি, এখানে আমরা লোগো অ্যাড করতে পারবো। এখানে যদি ক্লিক করে এটা যদি অ্যাড করি, তাহলে এটা ক্রপ করার অপশন আসবে, আমরা চাইলে ক্রপ করে নিতে পারি। এই যে ক্রপ দিলাম, তাহলে একটা লোগো সেট হয়ে গেল। এই যে লোগোটা এখানে চলে আসলো। আবার যদি রিমুভ করে দিই, লোগোটা এখান থেকে চলে গেল। তারপরে এই লেখাটা যদি আমরা পরিবর্তন করতে চাই, এই যে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। আবার অ্যাড করতে চাইলে আবার অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে যে ট্যাগ লাইন, এটাও আমরা পরিবর্তন করতে পারবো। দিস সাইট ইজ ফর লার্নিং পারপাস, অ্যাড করে ফেললাম। তারপরে সাইট আইকন, সাইট আইকন বলতে বোঝায় এই যে এটা হচ্ছে সাইট আইকন। আমরা চাইলে এখানে একটা সাইট আইকন যুক্ত করতে পারি। এখানে বলে দিচ্ছে 512 বাই 512 ইমেজ হচ্ছে সবচেয়ে বেস্ট সাইজ। তো এখানে যদি আমরা ক্লিক করি, এটাই চুজ করলাম, এটাই থাক, ক্রপ দিলাম, এটা সেভ দিলে এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটা রিলোড দেই, তাহলে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হয় ফেভিকন বা সাইট আইকন, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো এই ধরনের বিভিন্ন রকমের অপশন এখানে আমরা খুঁজে পাবো। আমরা যদি প্রত্যেকটা অপশন দেখবো না, জাস্ট আপনাকে কাস্টমাইজ অপশনটার বিস্তারিত বলার জন্যই এটা আমি ওপেন করেছি। আমরা যখন প্রিমিয়াম থিম গুলো দেখবো, তখন আমরা এই থিম অপশন গুলো আরো ডিটেলসে দেখবো। তো যাই হোক, এই যে এখানে যদি আমরা কালারও চেঞ্জ করতে চাই, ডার্ক দিলাম, ডার্ক হয়ে গেল। কাস্টম দিলে আমরা এখান থেকে যে কালার চুজ করবো সেই কালার কম্বিনেশনটা এখানে চলে আসবে। হেডার টেক্সট কালার আমরা যেটা দিব, এই যে হেডার টেক্সট কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এখান থেকে, এই যে যেটা চুজ করবো সেটা হয়ে যাবে। তো যাই হোক, এটা ক্লিয়ার করে দিই, এটা লাইটই রাখি, ব্যাগে যাই। তারপর এখানে আরো অনেক কিছু যুক্ত করা যায়। ওকে, এই যে উইজেটে আমরা এখান থেকে উইজেট চাইলে যুক্ত করতে পারি। এই যে ব্লগ সাইড বার, এটা হচ্ছে ব্লগের সাইড বার। এখানে অলরেডি এই যে অনেকগুলো উইজেট আছে, আমরা চাইলে এটা যদি এটা রিমুভ করে দিতে চাই, এটা এখান থেকে রিমুভ করে দিলাম। তো এই যে থিমটাকে মেনটেন করার জন্য যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোই হচ্ছে এই কাস্টমাইজ, আর এই জন্য এটাকে অপশন প্যানেল বলা হয়। আশা করি বুঝতে পারছেন। এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন পরবর্তী লেকচারগুলোতে গেলে। আমি এটা সেভ দিয়ে পাবলিশ দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। অর্থাৎ এই কাস্টমাইজের কাজই হচ্ছে এখানে থিমের যে সেটিং অপশনগুলো আছে, সেই সেটিং অপশনগুলো এখানে পাওয়া যায়। বিশেষ করে এই ওয়ার্ডপ্রেসের অর্গের যে ডিফল্ট ফ্রি থিমগুলো আছে এই থিমগুলোর জন্য। কিন্তু অন্যান্য যে ওয়েবসাইট থেকে আপনি প্রিমিয়াম থিম কিনবেন, সেই প্রিমিয়াম থিমগুলোর অপশন প্যানেলগুলো আলাদাভাবে দেয়া থাকে। আমরা যখন ওটা সেট আপ করবো তখন সেটা দেখতে পাবো। তারপরে হচ্ছে উইজেট। এই উইজেটের মধ্যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অনেকগুলো উইজেট থাকে। যেমন একটু আগে আমরা যেখানে দেখলাম, এই যে এখানে গেলে এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা উইজেট। সার্চ এটা একটা উইজেট, রিসেন্ট পোস্ট এটা একটা উইজেট। এখানে আপনি যত নতুন পোস্ট করবেন সবগুলো এই উইজেটের মধ্যে দেখাবে। আপনি যদি চান যে সাইড বারে আপনার ওয়েবসাইটের যাবতীয় যত নতুন নতুন পোস্ট গুলো হচ্ছে সেগুলো আপনি দেখাতে চান, তাহলে এই উইজেটটা আপনি এখানে সেট করলে এখানে সেটা দেখা যাবে। তারপর রিসেন্ট কমেন্ট, এটাও একটা উইজেট। আপনার ওয়েবসাইটে কারা কারা কমেন্ট করছে সেটাও যদি আপনি দেখাতে চান, তাহলে এই উইজেটটা এখানে নিয়ে আসলে এটা এখানে দেখাবে কারা কারা কমেন্ট করছে। তারপর ডেট আর্কাইভ, কোন কোন ডেটে কন্টেন্ট পাবলিশ করা হচ্ছে সেই ডেটগুলো এখানে শো করা যাবে। যতগুলো ক্যাটাগরি আপনি আপনার ওয়েবসাইটে দিবেন, এই যেমন আমরা পোস্ট করার সময় যে ক্যাটাগরিগুলো দিয়েছি বা ট্যাগ দিয়েছি, সেগুলো এখানে শো করানো যাবে। এই ক্যাটাগরিও একটা উইজেট, মেটাও একটা উইজেট। তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু উইজেট দেওয়া থাকে এই যে এখানে, এগুলো বেশিরভাগই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট উইজেট।
যেটা আপনি চাইলে এই যে ব্লগ সাইড বার, এগুলো প্রত্যেকটা থিমের সাথে ডিফাইন করা থাকে। যেমন এটা যেহেতু ডিফল্ট থিম, এই থিমে মাত্র 3টা উইজেট এরিয়া আছে, এগুলোকে বলা হয় উইজেট এরিয়া। যেমন এটা ব্লগ সাইড বার, এই ব্লগ সাইড বার বলতে বোঝাচ্ছে এই যে এইটা, এই এরিয়াতে আপনি যেই উইজেটটা অ্যাড করবেন সেটা এখানে শো করবে। আর এখানে হচ্ছে ফুটার ওয়ান, ফুটার মানে বোঝাচ্ছে এই যে ওয়েবসাইটের নিচের অংশগুলোকে ফুটার বলা হয়। তো আমরা যদি ফুটারে একটা উইজেট অ্যাড করি, যেমন এই মেটাটাই অ্যাড করলাম, এটা জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, এখানে নাম দিলাম মেটা, তাহলে দেখি যে কি হয়। এটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে ফুটারে কিছু একটা যুক্ত হয়ে যাওয়ার কথা, এই যে দেখেন যুক্ত হয়ে গেছে। আরো একটা যদি যুক্ত করি, সরি এখান থেকে যে আরো একটা যুক্ত করলাম, রিসেন্ট কমেন্টস, রিসেন্ট কমেন্টটা আমরা যুক্ত করলাম এবং এখানে নাম দিলাম কমেন্টস। এবং কতগুলো কমেন্ট শো করব, আমি চাচ্ছি যে 2টা কমেন্ট শো করাতে, সেভ দিলাম। তাহলে এখানে আরো একটি উইজেট চলে আসবে, এখানে চলে আসছে এটা, ঠিক আছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে এটা ফুটার ওয়ান, এটা হচ্ছে ফুটার টু। তাহলে এটাতে যদি আমরা নিয়ে যাই এখান থেকে, দেখি এখন কি হয়। এই যে অর্থাৎ এখানে 2টা উইজেট এরিয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এইটা। তো এখানে সম্ভবত আরো একটা অ্যাড করা যাবে, যেহেতু এখানে অনেক জায়গা আছে। যেমন আমরা যদি এখানে ক্যাটাগরিটাই অ্যাড করি, ঠিক আছে, তারপরে এটা রিফ্রেশ করলাম, এখানে চলে আসার কথা না, উপরে নিচে অ্যাড হচ্ছে, এখানে আর অ্যাড হচ্ছে না। সো এখানে 2টা উইজেট এরিয়া আছে, এটা ফুটার ওয়ান, এটা ফুটার টু, আর এটা হচ্ছে সাইড বার উইজেট এরিয়া, যেখানে আমরা চাইলে এই যে ওয়ার্ডপ্রেসের দেয়া এই যাবতীয় সব উইজেট গুলো যুক্ত করতে পারবো। এই উইজেট গুলো দিয়ে আপনার ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন ভাবে এখানে শো করানো যাবে। এটাই হচ্ছে উইজেটের পাওয়ার। যে আপনি একটা ইমেজ শো করাতে চান, আপনি যে সাইড বারে ইমেজ উইজেটটি যুক্ত করলে, এই যে ইমেজ, এখানে থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। আমরা যেমন পোস্ট থেকে ফিচার্ড ইমেজ যুক্ত করেছি, ঠিক এখান থেকেও সেম ভাবে দেখেন, আমি যদি এটা ক্লিক করি তাহলে যে এটা চলে আসলো, এখান থেকেও ইমেজ আপলোড করা যায়। এই যে আপলোড করে দিলাম, এখান থেকে নতুন যে ইমেজগুলো আমরা আপলোড করব সব এই মিডিয়াতে জমা হবে। তো এটা চাইলে আমরা লিঙ্কও করে দিতে পারি, যে https:/google.com দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, এটাকে টেনে উপরে নিয়ে যাই সবার উপরে, এই যে। তাহলে এটাকে যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো এই যে উপরে এই ইমেজটি চলে আসছে। এই যে কোনো একটা ইমেজ আপনি চাচ্ছেন শো করাতে, এটা এইভাবে শো করানো যাবে। অর্থাৎ বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলোকে ডিসপ্লে করানোর জন্য এই উইজেট গুলো কাজে আসে। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এগুলো দেওয়া থাকে, কিন্তু প্রিমিয়াম থিমগুলো যখন ইনস্টল করবেন, সেই প্রিমিয়াম থিমগুলোর সাথেও কিছু কাস্টম উইজেট চলে আসে, সেগুলো থিমের সাথে বান্ডিল করা, মানে আরো অ্যাডভান্স লেভেলের উইজেট। এগুলো তো বেসিক, কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের উইজেট সেই থিমের সাথে ইনক্লুড করা থাকে, যেটা প্রিমিয়াম থিম ইনস্টল করলে সেগুলো এখানে শো করবে, এছাড়া শো করবে না। তো আশা করি আপনি উইজেটের ব্যাপারগুলো বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা উইজেট গুলোর আরো বিভিন্ন ব্যবহার দেখব, তখন আপনি ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এবার আসি আমরা মেনু অপশনে। এই মেনুতে গেলে এই ওয়েবসাইটের জন্য কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু মেনু থাকে। এর আগে আমরা যে ডেমো গুলো দেখেছিলাম, যেমন আমি যদি সেটা ওপেন করি সেই ডেমোটা, সেটা আমরা দেখি হিস্টোরি থেকে পাই কিনা, সেই লিঙ্কটা, ডিরেক্ট লিঙ্কটা হিস্টোরি থেকে পাওয়া যায় কিনা, তাহলে আর আমাদেরকে মানে ওইভাবে যেতে হবে না। এই যে ব্রাইট, এই যে অ্যাবাউট আস, এটা যদি ওপেন করি তাহলে এই যে মেনু, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু মেনু থাকে। ওকে, সো এই মেনুটা এখান থেকে সেট করতে হয়, এই অপশন থেকে আপনি মেনু সেট করতে পারবেন। তো আপনি যখন মেনুতে যাবেন তখন বাই ডিফল্ট কিছুই থাকবে না, আমরা মেনু ক্রিয়েট করার পরেই বুঝতে পারবো এই থিমে কতগুলো মেনু ব্যবহার করা যাবে। যেমন এখানে হোমে একটা মেনু শো করতেছে, ঠিক আছে, আবার অনেক থিমে দেখা যায় ফুটারেও মেনু থাকে, এখানেও মেনু থাকে। সো এক এক থিমে এক এক রকম অপশন থাকে যে এই থিমে কয়টা মেনু সাপোর্ট করবে। আর সেই জিনিসটা দেখতে হলে আমাদেরকে এখানে আগে মেনু ক্রিয়েট করতে হবে। সো এটাকে এখানে যদি আমরা প্রাইমারি মেনু দেই, প্রাইমারি মেনু একটা নাম দিলাম, নাম দিয়ে যে ক্রিয়েট মেনু, আমরা একটা মেনু ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে যে দেখতে পাচ্ছি এই থিমটাতে 2টা মেনু সাপোর্ট করে। তো 2টা মেনুর মধ্যে একটা হচ্ছে টপ মেনু, একটা হচ্ছে সোশ্যাল লিঙ্কস মেনু। তো এই জিনিসটা আমরা অ্যাড করলে এখন বুঝতে পারবো। আমরা এই যে মেনুটা ক্রিয়েট করলাম, এটাকে আমরা এই টপ মেনুতে অ্যাসাইন করে দিলাম। তাই এখন এখানে যতগুলো মেনু আইটেম আমরা যুক্ত করব সবগুলো টপ মেনুতে শো করবে। আমরা এটা করি তাহলে এটা আরো ডিটেলস দেখা যাবে। যেমন কাস্টম লিঙ্ক, আমরা চাইলে কাস্টম লিঙ্ক নিতে পারি, google.com, এখানে লিঙ্ক দিলাম যে গুগল, একটা মেনু আইটেম আমরা যুক্ত করলাম এখান থেকে আপনি পেজ, যে কোনো পেজ ক্রিয়েট করবেন, যতগুলো পোস্ট করবেন সব এখান থেকে ইনক্লুড করা যাবে। দেখেন আমার 2টা পোস্ট আছে, 2টা পোস্ট এখানে শো করতেছে, আমরা চাইলে পোস্টও অ্যাড করতে পারি। এই যে পোস্ট অ্যাড করলাম, এটারে আমরা রিনেম করে দিলাম যে পোস্ট, জাস্ট ফর এক্সাম্পল, আপাতত এই মুহূর্তের জন্য।
তারপরে আমরা চাইলে ক্যাটাগরি গুলো যুক্ত করতে পারি, যতগুলো ক্যাটাগরি আছে, যে ভিউ ওয়ালে গেলে সব দেখতে পাচ্ছি, আমরা চাইলে ক্যাটাগরিটাও যুক্ত করতে পারি। এই যে যুক্ত করলাম নিউজ, মানে যে অপশন আমাদের প্রয়োজন আমরা সেটাই এখানে যুক্ত করতে পারি। তো এই 3টা আইটেম আমরা যুক্ত করলাম, মেনু আইটেম। যেমন এই থিমে এখানে কয়টা আছে, এখানে 5টা মেনু আইটেম আছে, আমরা এখানে 3টা মেনু আইটেম যুক্ত করলাম এবং এটাকে টপ মেনুতে সিলেক্ট করে দিলাম। এই থিমে 2টা মেনু সাপোর্ট করে, তো একটাতে আমরা সিলেক্ট করলাম, সেভ দিলাম। এখন এটা যদি আমরা রিলোড দেই তাহলে এই টপের দিকে একটা মেনু আসার কথা, এই যে চলে আসছে, এই যে টপ মেনু। এখন ফুটারেও যদি দেখতে চাই যে ফুটার মেনু, তাহলে এখানে আমরা আরেকটি মেনু ক্রিয়েট করতে হবে, কারণ একটা মেনু ক্রিয়েট করেছি সেটা টপ মেনুতে অ্যাসাইন করে দিছি। এখন সোশ্যাল মেনু অ্যাড করতে চাইলে আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে, এটার জন্য যে ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট এ নিউ মেনু, এখানে দিলাম যে সোশ্যাল মেনু, দিয়ে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দিলে আরেকটা মেনু ক্রিয়েট হলো, এটাকে আমরা এই মেনুতে অ্যাসাইন করে দিলাম। এটা থিমের মধ্যে ইনক্লুড করা থাকে, এটা আপনি ফন্টিন থেকে বা এখান থেকে তৈরি করতে পারবেন না। একটা থিমের মধ্যে যতটুকুলো মেনু সাপোর্ট করবে সবগুলো এখানে চলে আসবে। কোন কোন থিমে 2টা মেনু থাকে, কোন কোন থিমে 5টা 10টা, মানে থিম অনুযায়ী। তো আমরা সোশ্যাল মেনুতেও কিছু লিঙ্ক যুক্ত করি, যেমন এখানে আমরা যুক্ত করলাম যে ফেসবুক, facebook.com, এখানে দিয়ে দিলাম যে ফেসবুক, জাস্ট লেখাটা দিয়ে দিলাম। তারপরে আরেকটা দিলাম যে TWITTR twitter.com, এখানে দিলাম TWITTR টুইটার, এটা দিয়ে অ্যাড করলাম। এই দুটোই আপাতত অ্যাড করলাম এবং এটাকে সেভ দিয়ে দিলাম। তো এটা আমরা সোশ্যাল একটি মেনু ক্রিয়েট করলাম। এখন যদি আমরা রিলোড করি তাহলে এই যে ফুটারে 2টা মেনু চলে আসছে, সোশ্যাল মেনু। ওকে, অর্থাৎ 2টা মেনু সাপোর্ট করে, একটা হচ্ছে টপে আর একটা হচ্ছে ফুটারে। ঠিক একইভাবে প্রিমিয়াম থিমগুলোতেও সেম বিভিন্ন ধরনের মেনু থাকে এবং এই লোকেশন গুলো থিমেই সেট করা থাকে, আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট করে এটাকে সেট আপ করে নেবেন। আমরা যেমন এইমাত্র সেট আপ করে নিলাম। আবার যদি আমরা প্রিভিয়াস মেনুতে সুইচ করতে চাই, যে টপ মেনুতে সুইচ করতে চাই, তাহলে এই যে ড্রপ ডাউন আছে, এই যে প্রাইমারি মেনু, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করলেই প্রাইমারি মেনুগুলোর আইটেমগুলো চলে আসলো। আমরা যদি এই মেনুর মানে এটাকে রিঅ্যারেঞ্জ করতে চাই বা নতুন আইটেম অ্যাড করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে এখন এটা এখান থেকে করতে পারবো। এই যে ড্রাগ এন্ড ড্রপ করলাম, ড্রাগ এন্ড ড্রপ করলাম, বা এটার নিচে এটা দিয়ে দিলাম, মানে এটার নিচে এটা থাকবে, ড্রপ ডাউন সেভ করলাম, এটা রিলোড দিলাম, তাহলে এই যে ড্রপ ডাউনটা আসলো, এখানে মাউস নিয়ে গেলে এই যে ড্রপ ডাউনটা শো করতেছে। ওকে, এটাকে আমরা করতে পারবো। আবার চাচ্ছি যে ফুটার মেনুটাকে আমরা এডিট করব, তাহলে এখানে এই যে এই ফুটার মেনুর সোশ্যাল মেনুটা সিলেক্ট করলেই এই ফুটার মেনুর আন্ডারে যে আইটেমগুলো সিলেক্ট করেছি সেটা এখন শো করতেছে। এটাকেও চাইলে আমরা উপরে নিচে ড্রপ ডাউন মানে রিঅ্যারেঞ্জ করতে পারি। সেভ দিলাম, তাহলে রিলোড দিলাম এবং দেখি এই যে টুইটার এখানে চলে আসছে, ফেসবুক এখানে চলে আসছে। আশা করি মেনুর অপশনটি আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে হেডার। এই হেডারটা আসলে অপশনাল, এটা সব থিমে যে আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। এই যে হেডার ইমেজ, এই হেডার ইমেজটাকে আপনি পরিবর্তন করতে পারবেন, এটাকেই বলা হয় হেডার ইমেজ। তো এটা প্রিমিয়াম থিমে আসলে প্রয়োজন হয় না, প্রিমিয়াম থিমে এগুলো আরো ডাইনামিক্যালি ইউজ করা যায়, বাট তারপরে এটা আপনি দেখে রাখেন। এটা ওয়ার্ডপ্রেস অর্গের যে থিমগুলো থাকে সেই থিমগুলোতে মূলত এই হেডার ইমেজটা অ্যাড করা থাকে। তো আপনি যদি কখনো এই ধরনের ফ্রি থিম ইউজ করেন বা এই হেডার ইমেজটা পরিবর্তন করতে হয়, তাহলে এখান থেকে আপনি সেটা অ্যাড করতে পারবেন। এখানে চাইলে ভিডিও অ্যাড করা যায়। তো এই যে এখানে বর্তমানে এটা দেয়া আছে, আমরা যদি এটা হাইড করে দিই তাহলে এটা চলে গেল, এই যে চলে গেছে, আমরা রিয়েল লাইফ দেখতে পাচ্ছি। আবার যদি নতুন অ্যাড করতে চাই তাহলে যে আপলোড অ্যাড, এখানে গেলে আমরা চাইলে এখান থেকে দেখি কোনো ইমেজ আছে কিনা অলরেডি। এখানে যে ভেক্টরে দেখি, এখানে জেপিজি পিএনজি, এই ইমেজটা যদি দেখি, ওপেন করলাম, তারপরে সিলেক্ট দিলাম, এই যে এটাকে আমরা হেডার হিসাবে দিলাম, ক্রপ করে নিলাম, প্রত্যেকটা অপশন দেয়া আছে। এই যে এটা এখন হেডার মেনু হিসাবে যুক্ত হয়ে গেল। এখন যদি পাবলিশ দেই, এটা যদি রিলোড দেই, তাহলে এখানে ইমেজটি পরিবর্তন হয়ে গেল। তো এখন আমরা যদি এটাকে আবার রিমুভ করে দিতে চাই তাহলে আবার রিমুভ করে দিতে পারবো। আবার চাইলে আমরা ভিডিও সেট করতে পারবো, যে সিলেক্ট ভিডিও, এখানে ক্লিক করলে আমরা ভিডিও ফাইলটি ডিরেক্টলি এখানে আপলোড করতে পারি, MP4 ফাইল বা যে কোনো ভিডিও ফাইল। আবার চাইলে ভিডিও আপলোড না করে আমরা এখানে ইউটিউবের লিংক দিয়ে দিতে পারি, এই যে ইউটিউবের লিংক। আমরা যে কোনো একটা ইউটিউবের ভিডিও যদি ওপেন করি, ইউটিউবের যে কোনো একটি ভিডিও আমরা ওপেন করি, এই যে এই ভিডিওটি ধরলাম, এই ভিডিওটি আমরা যদি ওপেন করি, এটা পুশ করে রাখলাম এবং এখানে গিয়ে এই যে জাস্ট ইউটিউবের ইউআরএলটি দিলাম, এখানে ভিডিওটি চলে আসলো। পাবলিশ দিলাম, রিলোড দিলাম, এখানে ইমেজের বদলে এখন ভিডিওটা ইউটিউব থেকে লোড হবে। ওকে, এটাই হচ্ছে এই হেডার এরিয়ার কাজ। তো আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এটা আমি ডিফল্টটাই রেখে দিই। হেডারে যাই, হেডারে গিয়ে আমি এই যে এটা অটোমেটিক্যালি চলে আসতেছে, এটা আমি রিমুভ করে দিই এবং এখানে যে আগে যেটা ছিল আমি সেটাই সিলেক্ট করে দিলাম, পাবলিশ করে দিলাম, ব্যাগে চলে গেলাম।
অর্থাৎ এই যে হেডারটার কাজ হচ্ছে এই হেডারের যে ইমেজটা আছে সেটাকে পরিবর্তন করা। তো এটা বিশেষ করে ওয়ার্ডপ্রেস অর্গের যে থিমগুলো আছে সেগুলোর মধ্যেই থাকে, প্রিমিয়াম থিমে এটার আর প্রয়োজন হয় না, এগুলো আরো দারুণভাবে অ্যাড করা যায়। তারপরে হচ্ছে এই এডিটর, এডিটর মেনুটার কাজ হচ্ছে আমরা আই আন্ডারস্ট্যান্ড দিয়ে নিই। এই এডিটর কাজ হচ্ছে এই থিমের যে ফাইলগুলো আছে, যে কোডগুলো আছে, এই কোডগুলো এখান থেকে পরিবর্তন করা যায়। আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন বা কোডিং বুঝেন, তাহলে এই থিমের যদি কোনো পরিবর্তন আনতে হয়, এটার যদি কোনো ডিজাইনের পরিবর্তন আনতে হয়, তাহলে এই কোডিং এ সেটা করা যায়। যেমন আমরা যদি একটা টেস্ট করে দেখি, এটাতে আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দিলাম। ইন্সপেক্ট এলিমেন্ট দিলে এই যে এটা চলে আসছে, এই যে সাইট টাইটেল এ, এটা কালার দেওয়া আছে এটা, ঠিক আছে। আমরা যদি এটার কালারটা দেখি, যেটার কালার কি দেওয়া আছে, এটা যদি আমি দিই ব্ল্যাক, ব্ল্যাকের কালার কোড হচ্ছে হ্যাশ 3টা 0, এবং এখানে যদি আমি ইম্পর্টেন্ট দিই তাহলে এটা কালো হয়ে গেল। তাহলে এই যে আমি এটাকে কপি করে নিলাম। আপনি যদি কোড না বুঝেন তাহলে হয়তো এটা বুঝতে পারবেন না, তো এটা না বুঝলেও কোনো সমস্যা নেই, এটা বোঝার প্রয়োজন নেই, আমি জাস্ট দেখাচ্ছি যে এই এডিটরের কাজ কি। তো আমি এটা শুরুতেই দিয়ে নিলাম, এই যে এটা দিয়ে নিলাম, এবং এখানে আমি লিখে দিচ্ছি যে কালার 1 2 3 4 5 6 এবং ইম্পর্টেন্ট দিয়ে এটা দিয়ে দিলাম, এবং এখানে আপডেট দিয়ে দিলাম, আপডেট ফাইল। ফাইলটি সাকসেসফুলি এখানে আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে এটি ব্ল্যাক থাকার কথা, এই যে ব্ল্যাক, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক ছিল না, হোয়াইট ছিল, কিন্তু এই এডিটর দ্বারা আমি থিমের যে কোডগুলো আছে এই কোডে পরিবর্তন আনতে পারি। আপনিও চাইলে পরিবর্তন আনতে পারেন। তো এটা আমি কেটে দিচ্ছি, আপডেট দিচ্ছি, আপডেট হয়ে গেল, এই যে আপডেট হয়ে গেছে। এখন এটাকে রিলোড দেই, এটা আবার হোয়াইট হয়ে যাওয়ার কথা, এই যে হোয়াইট হয়ে গেছে। অর্থাৎ এই এডিটর দ্বারা আপনি থিমের যে ফাইলগুলো আছে এই কোডগুলোতে পরিবর্তন আনতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়, আপনার প্রয়োজন অনুযায়ী। যে কোডিং বুঝে প্রোগ্রামার সে এটা নিয়ে কাজ করতে পারে চাইলে, যদিও এখান থেকে কোনো কোড পরিবর্তন করাটা বোকামি। যদি কোড না বুঝেন তাহলে এখানে কখনো হাত দিবেন না, কারণ এখানে যদি আপনি একটা দাড়ি কমা ভুল দেন তাহলে এই সাইটটা ভেঙে যেতে পারে, ঠিক মতো লোড হতে নাও পারে। ওকে, মানে এটা একটা সেন্সিটিভ প্লেস। এখানে এসে আপনি যদি কোড না বোঝেন, এখানে এসে ফাইলগুলো কখনোই এডিট করার চেষ্টা করবেন না। আর যদি কোডিং বোঝেন তাহলে আপনি এখান থেকে টুকটাক চেঞ্জ করতে পারলেন। তো আশা করি এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে যতগুলো অপশন আছে এগুলো আপনি বুঝে গিয়েছেন। তাহলে নেক্সট লেকচারে এই প্লাগইন সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বলবো, যে প্লাগইন কি জিনিস এবং এগুলো কিভাবে কাজ করে। এই লেকচারে আমি আপনাকে বলবো ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে। ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন ফাংশনালিটিটা খুবই পাওয়ারফুল, যার জন্য ওয়ার্ডপ্রেস পুরো পৃথিবীতেই সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন ফিচার দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে কোনো ধরনের ফাংশন বা ফিচার, ডাইনামিক ফিচার যুক্ত করা যায়। একটা ওয়েবসাইটের জন্য বা একটা কোম্পানির জন্য যেই ধরনের ফিচার প্রয়োজন হতে পারে তাদের ওয়েবসাইটে, সেই সব ধরনের ফিচার ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন ফাংশনালিটি গুলো দ্বারা যুক্ত করা যায়। তো আমরা যদি এই প্লাগইনসে যাই, ইনস্টল প্লাগইনে গেলে আমরা দেখতে পাবো যে অলরেডি কয়টি প্লাগইন এই ওয়েবসাইটে ইনস্টল করা আছে। অলরেডি 2টি প্লাগইন ইনস্টল করা আছে, বাট এই 2টি প্লাগইন খুবই নরমাল এবং বেসিক। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই এই 2টি প্লাগইন বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। সো এগুলো আমরা ডিলিট করে দিই। এখানে ক্লিক করলাম, এখানে এই যে এখান থেকে ডিলিট অ্যাপ্লাই, ওকে দিলে এটা ডিলিট হয়ে গেল। তো এই প্লাগইন অপশনটি দ্বারা আমরা যে কোনো ধরনের নতুন ফিচার আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারি, বা আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি যুক্ত করতে পারেন। যে কোনো নতুন প্লাগইন যদি যুক্ত করতে হয় তাহলে এখানে অ্যাড নিউতে গেলে এখান থেকে আমরা যে কোনো প্লাগইন যুক্ত করতে পারবো, বা এখান থেকে প্লাগইন আপলোডও করতে পারবো। আর এই ইনস্টল প্লাগইনসে গেলে এখানে অলরেডি যদি প্লাগইন ইনস্টল করা থাকে সেগুলো এখানে শো করবে। সো আপাতত এই সাইডে কোনো প্লাগইন ইনস্টল করা নাই, এই জন্য এটা খালি দেখাচ্ছে। একটু আগে 2টি ডিফল্ট প্লাগইন ছিল, ওগুলো রিমুভ করে দিছি। নতুন করে অ্যাড করতে চাইলে অ্যাড নিউ, এই অ্যাড নিউ অপশনে গিয়ে আমরা যে কোনো প্লাগইন যেটা আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হতে পারে সেই প্লাগইনটি আমরা ইনস্টল করে নিতে পারি। তো এখানে যে প্লাগইন গুলো শো করছে এগুলো ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন ডিরেক্টরি আছে সেখান থেকে শো করছে, ঠিক থিমের মতো। যেমন আমরা যদি ওয়ার্ডপ্রেস অর্গে যাই, wordpress.org, এখানে গেলে এখানে দেখতে পাবো যে থিমস এবং প্লাগইনস। এই প্লাগইনসে ক্লিক করলে এই প্লাগইন ডিরেক্টরিতে হাজার হাজার প্লাগইন আছে। অলমোস্ট প্রায় সব ধরনের ফিচারই এই প্লাগইন গুলো দিয়ে যুক্ত করা যায়। এক একটা প্লাগইনের এক এক রকম ফিচার। তো এই যে প্লাগইন ডিরেক্টরিটি, এই প্লাগইন ডিরেক্টরি এই যে এখানে এটা শো করতেছে।
এখান থেকে আমরা যদি সার্চ করি তাহলে যে কোনো প্লাগইন এখান থেকে সার্চ করে খুঁজে বের করা যায়। যেমন আমরা যদি সোশ্যাল শেয়ার আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে চাই, যে এই কন্টেন্ট গুলো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বা টুইটারে শেয়ার করার যে অপশন গুলো যদি যুক্ত করতে চাই, তাহলে এখানে সোশ্যাল প্লাগইন লিখে সার্চ করলে অনেকগুলো সোশ্যাল প্লাগইন চলে আসবে, অটোমেটিক্যালি সার্চ করে নিয়ে আসবে যে যে প্লাগইন গুলো খুঁজে পাওয়া যায়। তারপরে ফিচার্ড প্লাগইন, এখানে ক্লিক করে যে প্লাগইন গুলো অলরেডি ফিচার মানে খুবই জনপ্রিয়, এই যে পপুলার খুবই জনপ্রিয় প্লাগইন গুলো আমরা দেখতে পাবো। তো এই যে লোড হয়ে গেছে, এই প্লাগইন গুলো দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বাটন যুক্ত করা যায়। বিভিন্ন ওয়েবসাইটে আপনি যদি যান তাহলে দেখবেন লাইক বাটন, শেয়ার বাটন এগুলো দেখা যায়, যেন ওয়েবসাইটের ভিজিটররা এগুলো শেয়ার করতে পারে। তো এগুলো হচ্ছে সেই ধরনের প্লাগইন যেগুলো দ্বারা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সোশ্যাল অপশনগুলো যুক্ত করা যায়। তারপর সোশ্যাল লগইন, ফেসবুকের মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করতে পারবে, এই ধরনের বিভিন্ন ধরনের প্লাগইন। তো যাই হোক, এটা আমরা কেটে দিচ্ছি। এছাড়াও এই প্লাগইন ডিরেক্টরি ছাড়াও এই কোড ক্যাননেও প্রচুর প্লাগইন আছে, যেমন থিম ফরেস্টের কোড ক্যানন, codecanon.com। এই কোড ক্যাননে গেলে, সরি এখানে বানান ভুল হয়েছে এই জন্য আসতেছে না, থিম ফরেস্টে যদি যাই তারপরে এখানে আমরা এই যে ইনভার্টো মার্কেটে ক্লিক করলাম তাহলে সবগুলো লিংক এখানে চলে আসবে। এই যে চলে আসছে, লোড হচ্ছে। এই যে কোড ক্যানন, এই কোড ক্যাননে গেলেও ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগইন এখানে আছে, প্রিমিয়াম প্লাগইন, যে প্লাগইন গুলো বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন কোম্পানি ইউজ করে থাকে তাদের বিজনেস ওয়েবসাইটে। এখান থেকেও যদি কোনো প্লাগইন আপনি পারচেস করেন তাহলে সেই প্লাগইনটি এই যে এখান থেকে আপলোড করা যায়, আপলোড দিয়ে এখান থেকে প্লাগইন ফাইলটি আপলোড করে ইনস্টল দিলেই ইনস্টল হয়ে যাবে। তো এই প্লাগইন সম্পর্কে আমি আরেকটু ডিটেলস বলি। এই প্লাগইন গুলো মূলত হচ্ছে একটি ওয়েবসাইটের ফাংশনালিটি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফাংশনালিটি। আর থিম হচ্ছে প্রেজেন্টেশন, মানে ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে প্রেজেন্ট করার জন্য অ্যাকচুয়ালি থিম গুলো কাজ করে। যেমন আমরা যদি এর আগেরটি ওপেন করি হিস্টোরি থেকে, এই যে এখানে এই যে এই থিমটি যদি আমরা ওপেন করি, এই যে এই ডেমো থিমটি, এই যে থিমটি দেখতে এত সুন্দর লাগতেছে, এটা হচ্ছে থিমের প্রেজেন্টেশন। কিন্তু এই থিমের মধ্যে যে ফাংশনালিটি গুলো আছে ডাইনামিক, সেগুলো প্লাগইন দ্বারা যুক্ত করা হয়। যেমন আমরা যদি নিচে যাই তাহলে দেখবো এখানে একটি কন্টাক্ট ফর্ম আছে, এই যে কন্টাক্ট ফর্ম, এটা কিন্তু ফাংশনাল কন্টাক্ট ফর্ম। এখান থেকে যদি নাম, ইমেল এবং মেসেজ লিখে সেন্ড করা হয় তাহলে ডিরেক্টলি ইমেইলে চলে যাবে, এই ওয়েবসাইটে যে অ্যাডমিন তার ইমেইলে মেসেজটি চলে যাবে। তো এটা একটা ফাংশন। আর এই যে এই ফর্মটি এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, এখানে কন্টেন্ট এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, এই প্রেজেন্টেশনের কাজ করে আসলে থিম, আর এই ফাংশনালিটির কাজ করে প্লাগইন। যার জন্য একটি ওয়েবসাইটে যে কোনো ধরনের ফাংশনালিটি আপনি যুক্ত করতে চান না কেন, সেটা ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন দ্বারা যুক্ত করা যায়। আমি আবারও বলতেছি, একটি কোম্পানির জন্য যে যে ফিচারের প্রয়োজন হতে পারে তাদের ওয়েবসাইটে, সেই সব ধরনের ফিচারই এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন দ্বারা যুক্ত করা যায়। ওয়ার্ডপ্রেসের প্রায় হাজার হাজার না লক্ষ লক্ষ প্লাগইন আছে, যে এক একটা প্লাগইনের এক এক রকম কাজ। তো ক্লায়েন্টের যেই ফিচারটি প্রয়োজন সেই ফিচার রিলেটেড আপনি গুগলে সার্চ করলেই দেখতে পাবেন সেই রিলেটেড কোনো না কোনো প্লাগইন আছেই, এবং সেটা আপনি এই ওয়েবসাইটে ইনস্টল করে সেট আপ করে নিলেই সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। ফ্রি থিমগুলোর সাথে কোনো প্লাগইন ইনক্লুড করা থাকে না, কিন্তু প্রিমিয়াম যে থিমগুলো আছে যেমন থিম ফরেস্টের থিমগুলো বা অন্যান্য যে প্রিমিয়াম থিমগুলো, সেই থিমগুলোর সাথে অলরেডি অনেক ভালো মানের প্রিমিয়াম প্লাগইন ইনক্লুড করা থাকে। যেমন আমরা যদি এই থিম ফরেস্টে যাই, আমরা কিন্তু এর আগে দেখেছি, এই থিম ফরেস্টে যাই, গেলে আমরা এই যে পপুলার ফাইলসে যাই, গেলে এই যে এক্স থিম বা এই যে দ্য 7 থিম, ভালো করে লক্ষ্য করুন, এই ছবিতে দেখা যাচ্ছে 6টি প্রিমিয়াম প্লাগইন ইনক্লুড করা আছে। অর্থাৎ থিমের দাম $39, কিন্তু এই প্রিমিয়াম প্লাগইনের এক একটার দামই হচ্ছে $20, $25 বা $30 করে, কিন্তু থিমের সাথে এগুলো ইনক্লুডেড করা আছে। এই প্লাগইন গুলোর এক্সটেন্ডেড লাইসেন্স আছে, লাইসেন্স নিয়ে কিন্তু এর আগে আমরা কথা বলেছি। যেমন আমরা যদি কোড ক্যাননে যাই, আমি এটাকে আবার ওপেন করি, ওপেন করছি কোড ক্যানন, যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন, এই যে এটা একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটাও যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো এই যে এটার এক্সটেন্ডেড লাইসেন্স আছে। সিঙ্গেল লাইসেন্স $22 এবং এক্সটেন্ডেড লাইসেন্স হচ্ছে $80। তো যারা থিম অথর, এই যে থিমটা যারা তৈরি করেছে, এই থিমটি যারা তৈরি করেছে, তারা তাদের এই থিমের মধ্যে এই প্রিমিয়াম প্লাগইন গুলো যুক্ত করার জন্য এক্সটেন্ডেড লাইসেন্স কিনে নিয়েছে। অর্থাৎ কোন থিম অথর বা ডেভেলপার যদি এই কোড ক্যাননের প্লাগইন গুলো তাদের থিমের সাথে ইনক্লুড করতে চায় তাহলে তাদেরকে ডেভেলপার লাইসেন্স কিনে নিতে হয়।
ডেভেলপার লাইসেন্স বা এই এক্সটেন্ডেড লাইসেন্স কিনে নিলেই তারা তাদের থিমের সাথে এটা ইনক্লুড করে দিতে পারে। এই যে যেমন এই থিমেও এই 6টা প্লাগইনের ডেভেলপার লাইসেন্স এই থিমের যে অথর আছে তারা কিনে এটার সাথে ইনক্লুড করে দিচ্ছে, অর্থাৎ আপনাকে আর আলাদা করে কিনতে হবে না। আপনার ওয়েবসাইটে যখন এই থিমটি দিয়ে আপনি কাজ করবেন তখন এই 6টা প্রিমিয়াম প্লাগইনও আপনি ফ্রিতে পেয়ে যাবেন, আপনাকে আর আলাদা করে কিনতে হচ্ছে না। এটা জাস্ট আপনার ইনফরমেশনের জন্য বলে রাখলাম। তো প্রিমিয়াম থিমগুলোতে দেখা যায় অনেক ভালো মানের প্রিমিয়াম প্লাগইন গুলো অলরেডি ইনক্লুড করা থাকে। আমরা যখন নেক্সট লেকচারগুলোতে প্রিমিয়াম থিম সেটআপ করব তখন আমরা দেখতে পাবো যে ওইখানে অনেক প্লাগইন ইনক্লুড করা আছে। এছাড়াও আপনার যদি সেই প্লাগইনগুলোর বাহিরেও নতুন কোনো প্লাগইনের প্রয়োজন পড়ে, আপনার ক্লায়েন্ট নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে কিন্তু সেই ফিচারটি এই থিমের মধ্যে নাই, যে থিমটি ক্লায়েন্ট চুজ করে দিয়েছে বা আপনি নিজে চুজ করেছেন আপনার ক্লায়েন্টের জন্য, তাতেও কোনো সমস্যা নেই। আপনি প্লাগইনটি আলাদাভাবে কিনে নিতে পারেন, কোড ক্যানন থেকেও কিনে নিতে পারেন যদি আপনি কোড ক্যাননে পান, আর না পেলে এই ওয়ার্ডপ্রেস যে ডিরেক্টরি আছে প্লাগইন ডিরেক্টরি এখানে আপনি পাবেন। এখানে প্রায় সব ধরনের হাই কোয়ালিটি প্লাগইন আছে। সেই প্লাগইন গুলো কিনে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আপনার ওয়েবসাইটে ইনস্টল করে সেটাকে সেটআপ করে নিলে তখন সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ফিচারটি যুক্ত করে দিতে পারবেন বা আপনার নিজের বিজনেসের জন্য আপনি যুক্ত করে নিতে পারবেন। এই প্রত্যেকটি প্লাগইন, যতগুলো প্লাগইন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লাগইনেরই একটি সেটিং প্যানেল থাকে, যে সেটিং প্যানেল থেকে প্লাগইন গুলোকে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন দেওয়া যায় বা সে ওয়েবসাইটের সাথে সেটআপ করা যায়। যখনই আপনি কোনো প্লাগইন ইনস্টল করবেন তখন দেখতে পাবেন এই প্লাগইনের নামে নতুন একটি মেনু যুক্ত হয়েছে, এখানে কোথাও যুক্ত হবে, অথবা এই সেটিং মেনুর এখানে যুক্ত হবে, অথবা অ্যাপিয়ারেন্সের এখানে কোথাও যুক্ত হবে। প্রত্যেকটা বেশিরভাগ অলমোস্ট 99% প্লাগইনেরই একটা সেটিং অপশন থাকে। ঠিক থিমের যেমন থিম অপশন থাকে, এই যে কাস্টমাইজ বা আমরা দেখতে পাবো আলাদা থিম অপশন, ঠিক প্লাগইনেরও একটি থিম মানে অপশন থাকে, সেটিং অপশন, যেখান থেকে প্লাগইনটাকে সুন্দরভাবে সেট করা যায়। তো আমরা যখন প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব তখন এটা আরো ভালোভাবে দেখতে পাবো। আশা করি প্লাগইন সম্পর্কে আপনি একটি ধারণা পেয়ে গেছেন। তো এই প্লাগইন গুলো সেম থিমের মতো আমরা চাইলে এখান থেকে এটা ইনস্টল করে নিতে পারি। যেমন আকিস্মিথ অ্যান্টি স্প্যাম এটা কিন্তু ছিল, আমরা রিমুভ করে দিয়েছিলাম। তো এটা যদি ইনস্টল করতে চাই এই ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে, তারপর অ্যাক্টিভেট করলে সেটা অ্যাক্টিভেট হবে। যেমন এটা ইনস্টল হচ্ছে, আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। ইনস্টল হয়ে গেছে, এখন যদি অ্যাক্টিভেট দেই তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই যে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে এবং এই প্লাগইনের একটা সেটিং অপশন আছে, এই যে সেটিং, এটা ক্লিক করলে এই যে ডিরেক্টলি এই সেটিং এর আন্ডারে এই যে অপশনটি চলে আসলো। এখানে যাবতীয় ইনফরমেশন এপিআই কি দিলে এই প্লাগইনের যে কাজ সে সেই কাজটা করবে। তো এই প্লাগইনের কি কাজ সেটা আর আমরা এখন ডিসকাস করছি না, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। তো এই প্লাগইনটা রিমুভ করে দিই, এই যে প্লাগইন ইনস্টল প্লাগইনস ডিঅ্যাক্টিভেট এবং এটাকে ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেল। তো আশা করি প্লাগইন সম্পর্কে আপনি একটি ধারণা পেয়েছেন। তারপর আমরা যখন লাইভ প্রজেক্ট গুলো করবো, এই যে এই প্রজেক্ট গুলো করবো নেক্সট লেকচারে, এই ধরনের ওয়েবসাইট বিল্ড করব, তখন এই প্লাগইন গুলো সম্পর্কে আপনি রিয়েল লাইফ দেখতে পাবেন বা আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে এগুলো আপনি দেখতে পাবেন এবং আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো সংক্ষেপে আমি আরো একবার বলছি যে যে কোনো প্লাগইন আপনি এখান থেকে অ্যাড নিউতে গিয়ে ইনক্লুড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন বা এখান থেকে আপলোড করতে পারবেন, করে ইনস্টল করতে পারবেন। এবং একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে কোনো ধরনের ফিচার, এক্সট্রা কোনো ফিচার আপনার প্রয়োজন বা আপনার ক্লায়েন্টের প্রয়োজন, আপনি প্লাগইনের মাধ্যমে সেটা যুক্ত করতে পারবেন। আপনার ক্লায়েন্ট বা আপনার কোন একটা ফিচারের প্রয়োজন যেটা আপনি যে প্রিমিয়াম থিম কিনেছেন বা যে থিমটি ইউজ করছেন সেখানে নেই, সেই ফিচার রিলেটেড কিওয়ার্ড দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন কোনো না কোনো প্লাগইন আপনি ঠিকই পেয়ে যাবেন। যেমন আমরা যদি ওয়েবসাইটে কন্টাক্ট ফর্ম যুক্ত করতে চাই বা আমরা যদি ই কমার্স সফটওয়্যার ইন্টিগ্রেট করতে চাই বা বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে ওই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে গুগলে সার্চ করলে ওই রিলেটেড প্লাগইন গুলো পাওয়া যাবে। যেমন আমি যদি এখানে সার্চ করি যে পেমেন্ট গেটওয়ে প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এটা লিখে যদি সার্চ করি তাহলে এই যে ওয়ার্ডপ্রেস রিলেটেড এই যে ই-কমার্স পেমেন্ট গেটওয়ে, ইওয়ে পেমেন্ট গেটওয়ে, আরো বিভিন্ন ধরনের অপশন চলে আসতেছে। তারপর এখানে যদি আবার লিখি যে কন্টাক্ট ফর্ম প্লাগইন বা বুকিং প্লাগইন, বুকিং প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, বিভিন্ন বুকিং লাগে, যেমন বুকিং ক্যালেন্ডার, বুকিং সিস্টেম, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, বিভিন্ন ডক্টরদের অ্যাপয়েন্টমেন্টের ফর্মের প্রয়োজন হতে পারে যারা ডক্টর তারা ইউজ করে, আরো বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট প্লাগইন আছে, সেই ধরনের প্লাগইন গুলো এই যে এখানে দেয়া আছে। এছাড়াও আরো যে কোনো ধরনের আপনি যেমন এডুকেশন ম্যানেজমেন্ট প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এটা লিখে যদি সার্চ করি তাহলে যে লার্ন প্রেস, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, অলমোস্ট যে কোনো ধরনের প্লাগইন এই ওয়ার্ডপ্রেসে ইনক্লুড করা যায় বা সেটআপ করা যায়।
জাস্ট আমি আপনাকে একটা নলেজ দেওয়ার জন্য এই গুগল সার্চ করে কয়েকটা দেখিয়ে দিলাম। আপনিও ঠিক যখনই কোনো ফিচারের প্রয়োজন হবে আপনার নিজের জন্য অথবা আপনার ক্লায়েন্টের জন্য, তখন সেই ফিচার রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনি গুগলে সার্চ করলে এভাবে আপনি দেখতে পাবেন সেই প্লাগইন গুলোর লিঙ্ক এখানে চলে আসতেছে। হয় কোড ক্যাননের লিঙ্ক আসবে, না হয় ওয়ার্ডপ্রেসের লিঙ্ক আসবে, না হয় থার্ড পার্টি আর অন্যান্য যে সাইট আছে সেই সাইটগুলোর লিঙ্ক আসবে, যেমন এই যে টপ 5 ওয়ার্ডপ্রেস প্লাগইনস ফর এডুকেশন। এই ধরনের লিঙ্কগুলো ভিজিট করে আপনি সেখান থেকে আপনার সুইটেবল প্লাগইনটি খুঁজে নিতে পারবেন এবং এখান থেকে এটা ইনস্টল করে সেট আপ করে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই, যেখানে আমি আপনাকে ইউজার মেনুর অপশনগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে বলবো। এই লেকচারে আমি আপনাকে বলবো ওয়ার্ডপ্রেস এই ইউজার অপশনটার কাজ কি। তো আমি ইউজারে ক্লিক করছি। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো খুশি ততগুলো ইউজার ক্রিয়েট করতে পারবেন। ইউজার বলতে আপনার ওয়েবসাইটটিও আপনার একটা বিজনেস, বা আপনার ক্লায়েন্টের জন্য যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন তাহলে এটা হবে তার বিজনেস। তো আপনার ওয়েবসাইটে কখনো আপনার এমপ্লয়ি নিয়োগ দিতে হতে পারে যারা আপনার পরিবর্তে ওয়েবসাইটটি মেনটেন করবে। তো আপনি সাধারণত অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন। এই মুহূর্তে আমার যে ইউজার রোলটি আছে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে সবচেয়ে সুপার যে রোলটি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ছাড়াও আরো কয়েকটি রোল আছে যেগুলোতে স্পেসিফিক কিছু অ্যাক্সেস দেয়া আছে। আপনি একজন ম্যানেজার নিয়োগ দিতে পারেন যে এই ওয়েবসাইটকে ম্যানেজ করবে। তার হাতে সমস্ত কন্ট্রোল থাকবে না, বাট কিছু ইম্পর্টেন্ট কন্ট্রোল তার হাতে থাকবে। এছাড়াও এডিটর আপনি নিয়োগ দিতে পারেন যে আপনার ওয়েবসাইটে আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করবে। এডিটর শুধুমাত্র এই যে পোস্ট, মিডিয়া এই কয়েকটি অপশনই সে দেখতে পাবে, আর অন্যান্য অপশনগুলো প্লাগইন, থিম এগুলো দেখতে পাবে না। অর্থাৎ প্রত্যেকটা ইউজারের এগেইনস্টে এই অপশনগুলো শো করবে। আমরা কয়েকটি ইউজার ক্রিয়েট করি তাহলে ব্যাপারটি আরো প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারবেন। তো এই অল ইউজার্সে ক্লিক করলে এখানে যত ইউজার হবে আপনার ওয়েবসাইটে আপনি সমস্ত ইউজারদেরকে দেখতে পাবেন। তো বর্তমানে আমার একটি অ্যাকাউন্ট আছে এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে, তাই আমার একটি অ্যাকাউন্টটি শো করতেছে এবং আমার কি রোল, ইমেল আইডি, নাম, ছবি এগুলা শো করতেছে এবং কতগুলো পোস্ট করেছি সেটাও শো করতেছে। তো আমরা নতুন কয়েকটি ইউজার রোল ক্রিয়েট করি তাহলে ব্যাপারটি আরো ভালোভাবে বোঝা যাবে। তো এই যে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে ইউজার নেম দিতে হবে। আপনি অ্যাডমিন হিসাবে যে অ্যাডমিনিস্ট্রেটর সে ইউজার ক্রিয়েট করতে পারবে, অন্য কোনো ইউজাররা ইউজার ক্রিয়েট করতে পারবে না। যেমন এই যে এখানে রোল অ্যাসাইন করা যায়, এখানে দেখেন সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এখানে 5টা রোল আছে, মানে 5 ধরনের ইউজার অ্যাকাউন্ট একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্রিয়েট করা যায়। ধরুন আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো আপনি যাচ্ছেন একজন এডিটর নিয়োগ দিতে। তো আপনি একজন এমপ্লয়ি নিয়োগ দিলেন এবং তাকে এডিটর হিসেবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলেন। তো আমরা যদি এডিটর হিসেবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে দেখুন কেমন দেখায়। যেমন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সমস্ত অপশন দেখাচ্ছে। তো আমরা যদি এডিটর হিসেবে ক্লিক করি তাহলে এখানে আমরা একটা নাম দিলাম যে কামাল হোসেন, জাস্ট একটা নাম দিয়ে দিলাম। তারপরে kamal@gmail.com, ফার্স্ট নেম দিলাম কামাল, লাস্ট নেম দিলাম হোসেন। এখানে তার যদি নিজের কোনো ওয়েবসাইট থাকে সেটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আর না থাকলে নেই। আর পাসওয়ার্ডে যেখানে গিয়ে আপনি নিজেও পাসওয়ার্ড চুজ করে দিতে পারেন, অথবা এই সরাসরি এই অ্যাড নিউ ইউজারে ক্লিক করলে এই যে তার ইমেলটা দেওয়া হয়েছে এই ইমেলে একটি ইমেল চলে যাবে, যে ইমেলে তার এই ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল আইডি সবকিছু চলে যাবে, যে লিঙ্কে সে ভিজিট করে এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। তো এখানে আমরা একটা ভুল করছি, এখানে ইউজার নেম হবে। তো আমরা যদি ইউজার নেমটা দিই কামাল হোসেন, কামাল এডিটর, জাস্ট বোঝার জন্য এই ইউজার নেমটি দিলাম কামাল এডিটর। তো পাসওয়ার্ড আমরা চুজ করে দিই, কারণ এই নামে আসলে ইমেল আইডি আমরা ক্রিয়েট করছি না, সো এটা জাস্ট ড্যামি হিসাবে দিলাম। কিন্তু আপনি যখন কারোর জন্য ইউজার আইডি ক্রিয়েট করবেন তার ইমেল আইডিটি জেনুইন অবশ্যই দিতে হবে, যেন ইউজার ক্রিয়েট করলে তার ইমেইলে এই ইনফরমেশন গুলো চলে যায় এবং এগুলোকে ব্যবহার করে সে সাইটে লগ ইন করতে পারে। তো যাই হোক আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিই, আপাতত 12345 দিলাম এবং এই যেহেতু উইক পাসওয়ার্ড দিয়েছি তাই এটাকে টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে নিলাম। এখন আমরা অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, ইউজার একটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে নতুন একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে, তার রোল হচ্ছে এডিটর। তো আমরা যদি এখন এই অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে দেখবো এখানে সবগুলো অপশন আর শো করছে না। আমরা লগ ইন করি, তার আগে আমি এই ইউজার নেমটি কপি করে নিই, কামাল এডিটর। আমি কপি করে নিলাম, এই অ্যাকাউন্ট থেকে আমি লগ আউট হয়ে যাই। এটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ছিল, এখন আমরা এডিটরের অ্যাকাউন্টে লগ ইন করবো।
লগ ইন করছি। দেখেন এডিটর অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে অনেকগুলো অপশন চলে গেছে। এটা দ্বারা আপনি কি বুঝলেন? অর্থাৎ এডিটর শুধুমাত্র এই যে কন্টেন্ট পাবলিশ করতে পারবে, পোস্ট করতে পারবে, সে মিডিয়াতে বিভিন্ন ফাইল আপলোড করতে পারবে, সে নতুন পেজ ক্রিয়েট করতে পারবে, কমেন্ট মডারেট করতে পারবে, তার প্রোফাইল পিকচার যাবতীয় ইনফরমেশন সে পরিবর্তন করতে পারবে এবং এই টুলস অপশনটিও সে অ্যাক্সেস করতে পারবে, যদিও এখানে তেমন কিছু নাই। তো যাই হোক, এটা হচ্ছে এডিটর হিসাবে আপনি একজনকে নিয়োগ দিতে পারলেন। সে কিন্তু থিম প্লাগইন এগুলো আপলোড করতে পারবে না, এগুলো আপলোড করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমি অথবা আপনি, আপনার ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর আপনি পারবেন। তো এটা থেকে আমরা লগ আউট হয়ে যাই এবং আরো একটি ক্রিয়েট করি। এই যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে লগ ইন করি আবার। আমার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, যেখান থেকে থিম আপলোড করা যাবে, প্লাগইন আপলোড করা, মানে সবকিছু করতে পারবো এখানে যা যা আছে। তো আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এই যে অ্যাড নিউ ইউজার, এটাকে দিলাম আমরা অথর দিলাম। তো কামাল অথর, এই ইমেল দিলে হবে না কারণ এই ইমেল অলরেডি আমরা দিয়েছি। এখানে অথর দিয়ে দিই কামাল হোসেন, আর পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা উইক পাসওয়ার্ড দিয়ে দিই 123456। তাহলে এটা চেক দিতে হবে। তারপরে অ্যাড নিউ ইউজার, লক্ষ্য করে দেখুন নতুন আরেকটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে, কামাল অথর, তার ইউজার রোল হচ্ছে অথর। তো আমরা এটাতে এবার লগ ইন করবো। আমি জাস্ট একটা একটা করে ক্রিয়েট করছি আর আপনাকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি হয় ইউজার রোলে। তারপরে বাকিটা আরো একটু ডিটেলস বলবো আমি পরে। লগ ইন করলাম। লগ ইন করলে দেখুন এই এডিটর কিছুটা বেশি অপশন অ্যাক্সেস পেয়েছে, কিন্তু অথর আরো কম অ্যাক্সেস পেয়েছে। অথর আরো অনেক কিছু পায়নি, যেমন অথরের কাছে পেজ অপশনটি নাই, অথর চাইলেও পেজ ক্রিয়েট করতে পারবে না। অথর পোস্ট করতে পারবে, ফাইল আপলোড করতে পারবে, কমেন্ট মডারেশন করতে পারবে, আর কিছুই করতে পারবে না। একটা ওয়েবসাইটের অথর মানে হচ্ছে রাইটার, তার কাজ হবে শুধুমাত্র ওয়েবসাইটে লেখালেখি করা, ব্লগ পোস্ট করা। যার জন্য এই ওয়ার্ডপ্রেসে অটোমেটিক্যালি এই সমস্ত ফাংশনালিটি গুলো দেয়া আছে। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো লেখক নিয়োগ দেন যে আপনার ব্লগ পোস্ট গুলো লিখবে, বিভিন্ন কন্টেন্ট লেখালেখি করবে, তাহলে আপনি তাকে অথর রোল দিয়ে তার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন। তাহলে সে শুধুমাত্র ব্লগ পোস্ট করতে পারবে এবং বিভিন্ন মিডিয়া ফাইল আপলোড করতে পারবে এবং কমেন্ট মডারেশন করতে পারবে, এর বাইরে সে আর কিছুই করতে পারবে না। আর এই অথরের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমরা কিন্তু এডিটরের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এডিটর হচ্ছে অথরের সিনিয়র। এডিটর অথরদেরকে মেনটেন করে। যেমন আপনার টিমে 10 জন রাইটার আছে, ধরে নিন আপনার একটি ব্লগ সাইট আছে যেখানে আপনি লেখালেখি করবেন, বা আপনার কোম্পানির ওয়েবসাইট আছে যে কোম্পানির ওয়েবসাইটে ব্লগ সেকশনে আপনি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করবেন, বা আপনার এমপ্লয়িরা, আপনার টিম মেম্বাররা লেখালেখি করবে। তো এই টিম মেম্বারে 10 জন আছে, এই 10 জনের মধ্যে আপনি একজনকে এডিটর রোল দিলেন, যে হচ্ছে লিডার, টিম লিডার, আর বাকি 9 জন হচ্ছে অথর, তারা লেখালেখি করবে। আর যে এডিটর সে ওই 9 জনকে মেনটেন করবে। এই জন্য এডিটরের এক্সেসটা কিছু বেশি থাকে আর অথরদের এক্সেসটা কম থাকে। অথররা শুধুমাত্র কন্টেন্ট লিখতে পারবে আর এডিটর পেজও ক্রিয়েট করতে পারবে, আরো টুকটাক কিছু অপশন সে অ্যাক্সেস পাবে। আমরা নতুন আরেকটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এটা থেকে লগ আউট হয়ে যাই, আবার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে লগ ইন করলাম এবং আরেকটি ইউজার ক্রিয়েট করব। এই অ্যাড নিউতে যাব, গিয়ে আমরা অথর পর্যন্ত করেছি কন্ট্রিবিউটর আরো কিছু কম অ্যাক্সেস পাবে। তারপরে যে সাবস্ক্রাইবার ইউজার রোল দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে সে কিছুই করতে পারবে না, সে শুধুমাত্র তার প্রোফাইলটা দেখতে পাবে, এই যে এই পেজটি দেখতে পাবে। তো কন্ট্রিবিউটর দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কামাল কন্ট্রিবিউটর, কামাল কন্টি @gmail.com, কামাল হোসেন। তারপর এখানে দিলাম 123456, কনফার্ম দিলাম, অ্যাড নিউ ইউজার দিলাম। এখন এই যে কামাল কন্ট্রিবিউটর, এটা আমি কপি করে নিই, কন্ট্রিবিউটর এই অ্যাকাউন্টে লগ ইন করি, 1 2 3 4 5 6 লগ ইন করলাম। তাহলে দেখবো এখানে সে আর মিডিয়া ফাইল আপলোড করতে পারবে না। যিনি কন্ট্রিবিউটর তিনি শুধুমাত্র পোস্ট কন্টেন্ট লিখতে পারবে, এই যে অ্যাড নিউতে গেলে কন্টেন্ট লিখতে পারবে, কিন্তু কোনো মিডিয়া ফাইল আপলোড করতে পারবে না। লক্ষ্য করে দেখুন এখানে ফিচার ইমেজটি যুক্ত করার অপশনটি চলে গেছে, অর্থাৎ সে কোনো মিডিয়া ফাইল আপলোড করতে পারবে না, কোনো ছবি বা কোনো ফাইল, এগুলো সে শুধুমাত্র লেখালেখি করতে পারবে। এটা হচ্ছে কন্ট্রিবিউটর। কেউ একজন আপনার ওয়েবসাইটে কন্ট্রিবিউট করতে চাচ্ছে, তার জন্য এই রোলটা। যেমন আপনার ওয়েবসাইট আছে,
আমি আপনার ওয়েবসাইটে এসে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি আপনাদের সাথে আমার কিছু নলেজ শেয়ার করতে চাই, বা আমি একটি আর্টিকেল আপনাদের ওয়েবসাইটে লিখতে চাই। তো আপনি আমাকে অনুমতি দিলেন, অনুমতি দিলে আপনি আমার জন্য একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মানে কন্ট্রিবিউটর ইউজার রোল দিয়ে, যেন আমি লগ ইন করে কন্টেন্টটি লিখে ফেলতে পারি। কন্টেন্টটি লিখে ফেলার পরে এই যে সাবমিট ফর রিভিউ, এখানে কিন্তু আর পাবলিশ বাটন নাই, অর্থাৎ কন্ট্রিবিউটর চাইলেই পাবলিশ করতে পারবে না। এবং এই যে অথরও সেম, এই অ্যাকাউন্টগুলোরও আপনার সরাসরি পাবলিশ করতে পারবে না। এখানে সাবমিট ফর রিভিউ, তখন এডিটর, যার এডিটর রোল আছে সে এটাকে রিভিউ করে এডিটর সেটাকে পাবলিশ করতে পারবে। তো আশা করি এই ইউজার রোলের বিষয়টি আপনি বুঝতে পারছেন। তারপর আমরা আরো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি এটা থেকে লগ আউট করে যাই, আবার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে লগ ইন করি, আরেকটি ইউজার আইডি ক্রিয়েট করি। এবার এটা সাবস্ক্রাইবার দেই, কামাল সাবস্ক্রাইবার, কামাল subs@gmail.com, কামাল হোসেন। তারপর এখানে দিলাম 1 2 3 4 5 6, কনফার্ম করলাম। আমি এটা কপি করে রাখি ইউজার নেমটা। তারপরে এটাকে দিলাম এবার সাবস্ক্রাইবার দিয়ে অ্যাড নিউ ইউজার দিলাম, এই যে হয়ে গেল কামাল সাবস্ক্রাইবার। এটা হচ্ছে সাবস্ক্রাইবার রোল। তো আমরা লগ আউট হই এবং এই অ্যাকাউন্টে লগ ইন করি। 1 2 3 4 5 6, এই যে এটা দিয়ে লগ ইন করার কারণে কোনো অপশনই নাই, শুধুমাত্র প্রোফাইল সে দেখতে পাবে। যে সাবস্ক্রাইবার সে হচ্ছে শুধুমাত্র একজন সাবস্ক্রাইবার, তার কোনো সে সাইডে কিছুই করতে পারবে না। সে জাস্ট এসে তার প্রোফাইল, তার ইমেল আইডি, তার নাম, ইউজার নেম, এগুলো সে পরিবর্তন করতে পারবে, ছবি আপলোড করতে পারবে, আর কিছুই সে করতে পারবে না। তো এটা থেকে আমরা লগ আউট হয়ে যাই এবং অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করি। এই যে আমার যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আছে সেটা। তো লগ ইন করলাম, আবার এই ইউজারে যাই, অল ইউজার্স। তো ফাইনালি এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে আনলিমিটেড ইউজার ক্রিয়েট করতে পারবেন আপনার নিজের এমপ্লয়ীদের জন্য বা আপনার টিম মেম্বারদের জন্য, এবং আপনি তাদেরকে বিভিন্ন রোল অ্যাসাইন করে দিতে পারবেন। যেমন আমরা এই ইউজারকে দিয়েছি অথর, মানে তাকে অথর অ্যাসাইন করেছি রোল, যার জন্য সে কিছু অ্যাক্সেস পেয়েছে সাইটের, কন্ট্রিবিউটর কিছু অ্যাক্সেস পেয়েছে, এডিটর কিছু অ্যাক্সেস পেয়েছে, সাবস্ক্রাইবার কিছু অ্যাক্সেস পেয়েছে। এই প্রত্যেকটা ইউজারেরই মিনিং আছে। তো আপনার জন্য যেটা সুবিধা হয়, আপনি যদি কখনো আপনার ওয়েবসাইটে নতুন কোনো টিম মেম্বারকে যুক্ত করতে চান, তাহলে তাকে আপনি এই ইউজার রোলগুলো দিয়ে তার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। আপনি থাকবেন অ্যাডমিনিস্ট্রেটর, বাট আপনার টিম মেম্বার থাকতে পারে অথর বা কন্ট্রিবিউটর, এডিটর, এই জিনিসগুলো। তো আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এই ইউজার রোলগুলো প্রত্যেকটা আমি যেমন ক্রিয়েট করলাম, আপনিও এই প্রত্যেকটি ক্রিয়েট করে করে প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে ঢুকে দেখবেন যে কোন ইউজারের আসলে কি কাজ, তাহলে আপনি এই ব্যাপারটি আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আবার অ্যাড নিউতে আমি ক্লিক করি, ক্লিক করে বলছি এই অ্যাডমিনিস্ট্রেটরের রোলটা হচ্ছে সবচেয়ে মেইন। ইনি হচ্ছে ওয়েবসাইটের টোটাল অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটরের পরের রোলটি হচ্ছে এডিটর, তারপরের রোলটি হচ্ছে অথর, তারপরেরটি হচ্ছে কন্ট্রিবিউটর, তারপরেরটি হচ্ছে সাবস্ক্রাইবার। অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। আপনার সুবিধা অনুযায়ী আপনি যদি কাউকে অ্যাকাউন্ট মানে আপনার ওয়েবসাইটে লগ ইন করার অ্যাক্সেস দেন, তাহলে আপনি তাকে কি দিয়ে অ্যাক্সেস দিবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি তাকে কি ম্যানেজার হিসেবে দিবেন, ম্যানেজার বলতে এডিটর। তারপরে ই কমার্স সেট আপ করলে এখানে আরো অনেকগুলো অপশন আসবে, যেটা আমরা পরবর্তী লেকচারে দেখবো, যে আমরা যখন ই কমার্স নিয়ে কাজ করব, ই কমার্স সফটওয়্যার বা ইন্টিগ্রেশন দিব, সম্পূর্ণ ফুল ফিচার ই কমার্স সাইট, তখন এখানে আরো কিছু রোল আসবে, ম্যানেজার, শপ ম্যানেজার, তারপরে এই ধরনের আরো অনেকগুলো রোল আসবে, অটোমেটিক্যালি এখানে চলে আসবে, যেন আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার নিয়োগ দিতে পারেন। বা যার জন্য আপনি ওয়েবসাইট ডেভেলপ করছেন, আপনার ক্লায়েন্ট, সে চাইলে সে তার টিম মেম্বারদের জন্য এখানে ইউজার ক্রিয়েট করতে পারবে। তো ওয়ার্ডপ্রেসের এটা অনেক পাওয়ারফুল একটি ফিচার। আপনি চাইলে যত খুশি তত ইউজার ক্রিয়েট করতে পারছেন, এবং এখানে তাদের নাম ইনফরমেশন দিয়ে এই অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করলে তার ইমেইলে সমস্ত তথ্যগুলো চলে যাবে, তার ইউজার নেম, তারপরে এই পাসওয়ার্ডে রিসেট করার একটা লিঙ্ক চলে যাবে, লগ ইন করার লিঙ্ক চলে যাবে, আপনাকে ম্যানুয়ালি পাঠাতে হবে না। তো আশা করি এই ইউজার রোলের বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ইওর প্রোফাইল। এই ইওর প্রোফাইল পেজে গেলে এখান থেকে এই থিম চেঞ্জ করা যায়। যেমন আমরা যদি লাইট চুজ করি, এই যে লাইট হয়ে গেল, ব্লু চুজ করলে ব্লু, কফি, আমরা যেটা খুশি এটা কালার কম্বিনেশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এটা ডিফল্ট থাকে। তারপর এখানে কিছু কমন মানে ফিচার থাকে, যে ভিজুয়াল এডিটর হয়, ডিসেবল দ্য ভিজুয়াল এডিটর হয় রাইটিং। এটা যদি আপনি ক্লিক করে দেন, মানে চেক দিয়ে রাখেন, তাহলে এই যে পোস্টে যে আমরা ভিজুয়াল
এডিটরটা দেখতে পাই, এই যে এটা চলে যাবে, এটা থাকবে না। এটাকে ডিসেবল করার অপশন হচ্ছে এখানে সিনট্যাক্স হাইলাইটিং। মানে এটা যদি ক্লিক করেন তাহলে এখানে যদি কখনো কোনো কোড লেখেন, সিএসএস কোড, এইচটিএমএল কোড, তাহলে ওগুলোকে হাইলাইট করার জন্য সিনট্যাক্স হাইলাইটার আছে। তো ওইটা নিয়ে আমরা এখন ডিসকাস করছি না, এটা আপনার খুব একটা সবসময় প্রয়োজন হবে না। আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং জানেন তাহলে অলরেডি হয়তো সিনট্যাক্স হাইলাইটার সম্পর্কে আপনার নলেজ আছে। আর যদি না জানেন তাহলে এটার সম্পর্কে জানানোর প্রয়োজন নাই, কারণ এটা খুব বেশিটা লাগবে না আপনার। সিনট্যাক্স হাইলাইটার জাস্ট এগুলো অপশনাল কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে, এগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। তারপরে এখানে কিবোর্ড শর্টকাট, এটার প্রয়োজন নাই। এই যে শো টুলবার হোয়েন ভিউইং সাইট, এটা সম্পর্কে তো বলেছি। এটা যদি চেকবক্সটা উঠিয়ে দিই তাহলে যে ফন্ট ইন্ডিয়া এটা চলে যাবে, বাট এটা এই মুহূর্তে টিক চিহ্ন দেওয়া আছে তাই এটা শো করছে। তারপরে এখানে ইউজার নেমটা পরিবর্তন করা যায় না, কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, তারপর ডিসপ্লে নেম কি হবে এগুলো সব পরিবর্তন করা যায়। একজন ইউজার এগুলো পরিবর্তন করতে পারবে। যেমন আমিও এই ওয়েবসাইটের একজন ইউজার, আমার রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো আমিও চাইলে আমার প্রোফাইল থেকে আমার ইমেল আইডি, আমার নাম, এগুলো যখন খুশি তখন পরিবর্তন করতে পারবো। আমার অথর বায়ো, মানে আমার যে বায়োডাটা আছে আমি সেই বায়োডাটা দিতে পারবো, আমার ওয়েবসাইট ইউআরএল দিতে পারবো, ছবি আপলোড করতে পারবো, এই জিনিসগুলো আর কি আমি পরিবর্তন করতে পারবো। এটা যতগুলো ইউজার থাকবে সমস্ত ইউজাররাই এটা করতে পারবে। এটা হচ্ছে প্রোফাইল পেজ। তো যাই হোক, সর্বশেষ আমি আবারও বলছি, এই ইউজারের অপশনটাই হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি যতগুলো খুশি ততগুলো ইউজার ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান আপনার আরো একজন বন্ধু আছে, আপনি তাকে অ্যাডমিনিস্ট্রেটর রোল দিবেন, সেও থিম, প্লাগইন এগুলো সব ইনস্টল করতে পারবে, সেটআপ করতে পারবে। আপনি চাইলে তাকে অ্যাডমিনিস্ট্রেটর রোল দিতে পারেন। প্রত্যেকটা রোলে কিন্তু ডাবল ডাবল ক্রিয়েট করা সম্ভব। মানে যতগুলো খুশি ততগুলো অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করতে পারবেন, যতগুলো খুশি ততগুলো এডিটর ক্রিয়েট করতে পারবেন, এবং বাকিগুলো সেম আপনার প্রয়োজন অনুযায়ী ক্রিয়েট করে নেবেন। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে পুরো সাইটের সমস্ত অ্যাক্সেস থাকবে, এডিটরের কাছে সমস্ত অ্যাক্সেস থাকবে না, শুধু গুরুত্বপূর্ণ কিছু বিষয় অ্যাক্সেস থাকবে। অথরের কাছে আরো কিছু অপশন এখান থেকে কম অ্যাক্সেস থাকবে, কন্ট্রিবিউটরের কাছে আরো কম থাকবে, এবং যে সাবস্ক্রাইবার সে শুধুমাত্র তার প্রোফাইল পেজটা দেখতে পারবে, আর এখান থেকে সে কিছুই করতে পারবে না। ওকে, তো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। তারপরও আপনি প্র্যাকটিস করার জন্য এই প্রত্যেকটি ইউজারের নামে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং সেই অ্যাকাউন্টে লগ ইন করে সেই অপশনগুলো ভিজিট করে করে দেখবেন যে কন্ট্রিবিউটরের অ্যাকাউন্টে কি কি অপশন শো করতেছে এবং কি কি করা যাচ্ছে, কি কি করা যাচ্ছে না। অথরের অ্যাকাউন্টে কি কি করা যাচ্ছে, কি কি করা যাচ্ছে না, এই মেনুগুলো ভিজিট করবেন, এই অপশনগুলো দেখবেন, তাহলে আপনি সরাসরি বুঝে যাবেন। প্র্যাকটিস করবেন এবং একটু পড়াশোনা করবেন এই জিনিসটা নিয়ে। তাহলে চলুন নেক্সট লেকচারে আমরা টুলস মেনুটির কাজ দেখব। এই লেকচারে এই টুলস অপশনটি সম্পর্কে আমি আপনাকে বলবো। তো আমি প্রথমে টুলসে ক্লিক করি। এখানে ক্লিক করলে প্রথমে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল টুলস। সো এখানে খুব বেশি একটা কিছু থাকে না, এটাতে প্রয়োজন নাই। এই যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এই দুটি হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট এবং প্রায়ই এটা কাজে লাগবে। যেমন ইম্পোর্টে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে কতগুলো প্লাগইন আমাকে ইনস্টল করার সাজেশন দিচ্ছে, যেমন ব্লগার, ব্লগ রোল, ক্যাটাগরিজ, ট্যাগস কনভার্টার। আমরা যেমন পোস্টে ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, এই ক্যাটাগরি গুলোকে যদি ট্যাগসে কনভার্ট করতে চাই তাহলে এই প্লাগইনটি দ্বারা করা যাবে। এটাকে ইনস্টল করে আমরা সেটা করে নিতে পারবো। আচ্ছা, এটা আমরা দেখি, এটা ইনস্টল করি, জাস্ট ক্লিক করলে ইনস্টল হবে। প্লাগইনস এর মতো এখানেও কয়েকটা প্লাগইনস দেয়া আছে, আর বাকি এগুলোর কাজ আমি এখনই বলতেছি। এটা দেখি, এই যে রান ইম্পোর্টার ক্লিক করলাম, এটা ইনস্টল হয়ে গেছে। আমরা একটা ফাইল ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় একটা ফাইল এডিট করেছিলাম যেটার নাম ছিল wp-config। ওই ফাইলটার মধ্যে কিন্তু আমরা ট্রু দেওয়ার কারণে এই মেসেজটি শো করে দেখাচ্ছে, যেহেতু আমি ডেভেলপার হিসাবে এখন ডেভেলপ করছি সাইটটি বা শেখাচ্ছি, তাই ওটা ট্রু দিয়ে রেখেছিলাম। ওটা ফলস দিয়ে রাখলে এটা শো করবে না। এখানে দেখা যাচ্ছে দ্য প্লাগইন জেনারেটেড এত আনএক্সপেক্টেড ডিউরিং অ্যাক্টিভেশন, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, যেহেতু এটা দেখিয়েছে তাই আমি আপনাকে প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে দিই। আমি এটা মিনিমাইজ করি এবং দেখি, এই যে এখানে আমরা ইনস্টল করেছি, এই যে wp-config, এই যে wp-config, এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে দেখব এই যে এখানে আমরা wp-debug ট্রু দিয়েছিলাম। আমি যদি এটা ফলস করে দিই, এখন ফলস, আমি সেভ করলাম। এবার এটাকে রিফ্রেশ করে দেখি যে এটা দেখায় কিনা। ইনস্টল প্লাগইন আবার ক্লিক করি, এই যে চলে গেছে। ওকে, আবার যদি আমি এটাকে ট্রু করে দিই,
আবার যদি এটাকে আমি দেই তাহলে আবার চলে আসছে। অর্থাৎ এটা ট্রু দেওয়ার মানে এইটাই যে যদি ছোটখাটো কোনো প্রবলেম ধরা পড়ে তাহলে এটা যেন ডেভেলপার দেখতে পায় এবং সেই অনুযায়ী সে অ্যাকশন নিতে পারে। সো এটা যারা ডেভেলপার সেটা পড়লে বুঝতে পারবে এখানে কি লিখছে। প্লাগইনটি যেভাবে কোড করা হয়েছে সে কোডে একটা প্রবলেম আছে। সেখানে যে কনস্ট্রাকশন মানে কনস্ট্রাক্টর একটা ক্লাস ইউজ করা হয়েছে যেটা এই পিএইচপি বা পিএইচপি তে ডেপ্রিকেটেড হয়ে গেছে, মানে এখন আর পিএইচপি তে সেটা ব্যবহার হচ্ছে না। এই প্লাগইনটা আপডেট করা দরকার। যিনি এই প্লাগইনটা তৈরি করেছেন তিনি ফিউচারে আপডেট করে দিলে এই প্লাগইনটা ইউজ করা যাবে। এই জন্য সফটওয়্যার আপডেট পাওয়াটা খুবই জরুরি, কারণ অনেক সময় অনেক বাগ ধরা পড়ে, যেমন এটা একটা ছোটখাটো একটা বাগ, এটার জন্য দেখা যাবে প্লাগইনটা কাজ করছে না। তো যাই হোক, এটা আমরা ডিসেবল করে দিই, ডিঅ্যাক্টিভেট করে দিই এবং এটা ডিলিট করে দিই। তো যেটা আমরা দেখছিলাম এই যে টুলস, ইম্পোর্টে গেলাম। এই অপশনটার মূলত কাজ কি? এটা হচ্ছে আপনি বিভিন্ন রেডিমেড কন্টেন্ট আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবেন। ওকে, যেমন আমরা যদি এই যে ইয়াটা দেখি, আমরা যে ডেমোটা করেছিলাম, আমি হিস্টোরি থেকে বের করি, এই যে ব্রাইট, এই ব্রাইটে কিন্তু আমরা কয়েকটি ডেমো দেখেছিলাম, যেমন এটা একটা ডেমো। এই ডেমোটা যদি আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পুট করতে চাই তাহলে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। এই পুরো ডেমোটা একেবারে এক্স্যাক্টলি যেমন আছে ঠিক তেমনই আমরা যখন আমাদের সাইটে ইনস্টল করব তখন আমাদের সাইটও এরকম মানে এরকম দেখাবে আমাদের সাইটটিও। আর সেই জিনিসটা করা হয় এই ইম্পোর্ট ফিচারটি দ্বারা। এছাড়াও এটার আরো দারুণ কিছু কাজ আছে, যেমন ব্লগার, blogspot.com, blogspot.com এটা গুগলের একটি ওয়েবসাইট তৈরি করার প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ব্লগার। আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ব্লগার অ্যাকাউন্ট গুলো মূলত সাবডোমেইনে হয়, ওকে, এবং খুব বেশি এটা পাওয়ারফুল না, যার জন্য ব্লগার এতটা হিট কখনোই, মানে এটা আস্তে আস্তে এটা জনপ্রিয়তা হারিয়ে গেছে। এটা দেখা গেছে যে অনেকে ব্লগারেও কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু অতটা ডাইনামিক এতটা পাওয়ারফুল ওয়েবসাইট এটা দিয়ে তৈরি করা যায় না, যার জন্য এটা এতটা হিট হয়নি। তো এই জন্য এটা খুব বেশি একটা মানুষ ব্যবহার করে না, প্রফেশনাল কাজে এটা ব্যবহার করা হয় না। তারপরও আপনার মনে করেন একটা ব্লগারে আপনার একটি ওয়েবসাইট ছিল, কিন্তু আপনি এখন চাচ্ছেন ওয়ার্ডপ্রেসে কনভার্ট হয়ে যাবেন। আপনার এই ব্লগারের যে ওয়েবসাইটটি আছে সেটি আপনি ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করে নেবেন। তাহলে আপনি এই যে এই প্লাগইনটি দ্বারা করতে পারবেন, এই যে ইম্পোর্ট অপশন। এই ইম্পোর্ট অপশনে আসলে আপনি আপনার ব্লগার সাইটকে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবেন, ট্রান্সফার করে নিয়ে আসবেন। এই ব্লগারেও এক্সপোর্ট করার অপশন আছে। এক্সপোর্ট ইম্পোর্ট অপশনটা মূলত, ইম্পোর্ট বলতে বোঝায় অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্ট আপনি এই ব্লগারে, আপনার একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। এক্সপোর্ট করে নিয়ে এখানে এসে ইম্পোর্ট করে দিবেন। তাহলে এই ওয়েবসাইট, এই ব্লগারে যে কন্টেন্ট গুলো আপনার ছিল সেই কন্টেন্ট গুলো আপনার ওয়ার্ডপ্রেসে কনভার্ট হয়ে গেল। এখন ওই কন্টেন্ট গুলো আপনি ওয়ার্ডপ্রেসে মেনটেন করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এইরকম। ঠিক আবার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে আরেকটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ট্রান্সফার করা যায়। সেটা হচ্ছে কিভাবে, এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলোকে আমরা এক্সপোর্ট করে নিতে পারি। এক্সপোর্ট করে নিয়ে অন্য আরেকটি সাইডে গিয়ে আমরা ইম্পোর্ট করব, তাহলে এই সাইডের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নতুন সাইডে যুক্ত হয়ে যাবে। ধরেন আমাদের আরো একটি ওয়েবসাইট আছে, আমরা চাচ্ছি এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো ওই ওয়েবসাইটেও সেম, আমরা যে কোনো কারণেই হোক আমরা চাচ্ছি এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে ট্রান্সফার করতে। তাহলে এই ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে এগুলোকে আমরা এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট অপশন থেকে। এই যে এক্সপোর্ট, এখানে যে অল কন্টেন্ট দিয়ে ডাউনলোড দিলেই একটা ফাইল ডাউনলোড হবে। এই যে এটাই হচ্ছে সেই এক্সএমএল এক্সপোর্ট ফাইল। এই ফাইলটাকে ডাউনলোড করার পরে অন্য আরেকটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গিয়ে আমরা ওইটাকে এখান থেকে ইম্পোর্ট করে দেব। এই যে ইম্পোর্ট, এই যে ওয়ার্ডপ্রেসকে এক্সপোর্ট ইম্পোর্ট করার প্লাগইন, ইম্পোর্ট করে দিলে এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো নতুন আরেকটি ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে যাবে। তা আমি ব্যাপারটি আর একটু গুছিয়ে বলছি। এই ইম্পোর্ট অপশন বলতে বোঝাচ্ছে আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম, যেমন ব্লগার একটি আলাদা প্ল্যাটফর্ম, এটা ওয়ার্ডপ্রেস না। ব্লগ রোল এটাও একটি আলাদা প্ল্যাটফর্ম। তারপরে যে লাইভ জার্নাল এটাও একটি আলাদা প্ল্যাটফর্ম। তারপরে এই যে টামব্লার এটাও একটি আলাদা প্ল্যাটফর্ম। যেমন আমরা যদি টামব্লার ওপেন করি, আমি গুগলে পেস্ট করলাম টামব্লার, টামব্লারও অনেক মানে জনপ্রিয় একটি ব্লগিং প্ল্যাটফর্ম। এই যে টামব্লার, সো টামব্লারও অনেক অনেক ওয়েবসাইট আছে। আমরা যদি দেখি, তো ধরুন এই টামব্লারে আপনার একটি ওয়েবসাইট আছে,
আপনি এই টামলার দেওয়ার ওয়েবসাইটটি অপারেট করবেন না। এই টামলারে আপনার যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে আপনি ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবেন, তাহলে এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। এই টামলার অ্যাকাউন্টেও এক্সপোর্ট করার অপশন আছে। এক্সপোর্টে ক্লিক করলে তখন আপনাকে একটা ফাইল ডাউনলোড করতে বলবে। ওই ডাউনলোড করে ওই ফাইলটিকে আপনি এখানে এসে ইম্পোর্ট করে দিবেন। এই যে ওয়ার্ডপ্রেসের এটা ইনস্টল করলে, আমরা ইনস্টল করি, ইনস্টল করলে এই প্লাগইনটি দ্বারা আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। তাহলে টামলার ওয়েবসাইটে যে আপনার কন্টেন্ট গুলো ছিল সেগুলো এই ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। এই যে আমি রান ইম্পোর্টারে ক্লিক করলাম, এই যে দেখেন এখান থেকে ফাইলটা চুজ করে দিলে আপলোড দিলে এই ওয়ার্ডপ্রেসে আপলোড হয়ে যাবে। ব্যাপারটা আমি আবারও বলি, এই টামলারে আপনার একটি ওয়েবসাইট আছে, ধরুন এখানে যদি আপনি সাইন আপ করেন তাহলে আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট হবে। আপনি এখানেও লেখালেখি করতে পারবেন ইমেল আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে। তো কোনো কারণে আপনার মনে হচ্ছে যে না আপনি টামলারে ব্লগিং করবেন না, কারণ এটা ওয়ার্ডপ্রেসের মতো আসলে এত পাওয়ারফুল না। বিজনেস, বিশেষ করে বিজনেস পারপাসে ওয়ার্ডপ্রেসকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এগুলোকে বিজনেস পারপাসে ব্যবহার করা হয় না। তো আপনি চাচ্ছেন কোনো কারণে এই টামলারের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। তো আপনার টামলারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি এক্সপোর্ট অপশনটা দেখতে পাবেন। ঠিক এই যে এখানে যেমন এক্সপোর্ট অপশন আছে, এখানে এক্সপোর্ট অপশন দেওয়া আছে। ওই এক্সপোর্ট করলে একটা ফাইল ডাউনলোড করতে বলবে, তো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে এসে এই ফাইলটাকে চুজ করে দিয়ে আপলোড দিলেই এই টামলারের আপনার যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট গুলো এই ওয়ার্ডপ্রেসে চলে আসবে, অর্থাৎ ফাইলগুলো ট্রান্সফার হয়ে গেল। এই এক্সপোর্ট ইম্পোর্টের কাজই হচ্ছে ডাটা ট্রান্সফার করা। এই ফাইলগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডাটা, এই পোস্ট মিডিয়া এখানে যে ফাইলগুলো আপনি আপলোড করবেন এগুলো সবই কিন্তু ডাটা। তো এক্সপোর্ট ইম্পোর্ট বলতে বোঝায় এই ডাটাগুলোকে ট্রান্সফার করা একটি সাইট থেকে আরেকটি সাইটে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন আমি কি বুঝাচ্ছি। তো ইম্পোর্ট অপশনটি মূলত এই জন্যই কাজ করে, এই যে ওয়ার্ডপ্রেসের এটা অফিসিয়াল প্লাগইন, আপনি এটা দ্বারা ইম্পোর্ট করতে পারবেন। প্রথমে ইনস্টল করে নিতে হবে, তারপরে আপনি লাইভ জার্নালের সাইট হোক, ব্লগারের সাইট হোক, সেটার যে এক্সপোর্ট ফাইলটা আছে সে ফাইলটা নিয়ে এসে এখান থেকে আপনি ফাইলটা আপলোড করবেন। তাহলে এই ব্লগারের যে কন্টেন্ট গুলো আছে অথবা এই টামলারের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আপনি ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করে নিতে পারবেন। আবার ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেসও আপনি ট্রান্সফার করতে পারছেন, মানে অন্যান্য যে থার্ড পার্টি ওয়েবসাইট গুলো আছে সেগুলোর কন্টেন্টও আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন, ওয়ার্ডপ্রেসের সাথে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আবার চাইলে ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেসও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এই টুলস এর কাজ হচ্ছে ডাটা ট্রান্সফার করা, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ডাটা ট্রান্সফার করা, বিভিন্ন ডেমো ইম্পোর্ট করা, এটাই হচ্ছে এই টুলস এর কাজ। বিশেষ করে প্রিমিয়াম থিম নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন এই টুলটার খুব বেশি ব্যবহার হবে। তবে প্রিমিয়াম থিমে খুবই ডাইনামিক অপশন এবং খুব ইজি অপশন দেয়া থাকে, এত ম্যানুয়ালি করতে হয় না। বাট ম্যানুয়ালি আমি বিষয়গুলো একটু ডিসক্রাইব করে নিলাম যেন আপনি এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার থাকেন। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন এই প্রিমিয়াম থিমগুলো নিয়ে কাজ করব তখন দেখবো যে এই যে এগুলো কিন্তু ডাটা, এই যে ওয়েবসাইটে যত ফাইল আছে এগুলো সবই ডাটা। এই ডাটাগুলো আপনাকে ইম্পোর্ট করতে হবে বিভিন্ন ক্লায়েন্টের সাইডে বা আপনার নিজের সাইডে আপনাকে ইম্পোর্ট করতে হবে। কিন্তু এই প্রিমিয়াম থিমগুলোতে ওই ধরনের খুবই মানে সিম্পল ফিচার দেয়া থাকে ইম্পোর্ট করার জন্য। এই ম্যানুয়ালি এসে এই ইম্পোর্ট এক্সপোর্ট এসে এইভাবে ইম্পোর্ট করার প্রয়োজন হয় না, কারণ এগুলো একটু ম্যানুয়াল সিস্টেম, এটা করাটা একটু ঝামেলা। নতুনদের ক্ষেত্রে এটা অনেকে বুঝেও না, যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে না। যার জন্য এই প্রিমিয়াম থিমগুলোতে জাস্ট বাটন থাকে, এক বাটন ক্লিক করলেই এটা সম্পূর্ণভাবে ইম্পোর্ট হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে দেখব। তো আশা করি আমি জাস্ট আপনাকে এটা বুঝিয়ে রাখলাম যে এক্সপোর্ট ইম্পোর্ট এই টুলস এর কাজ কি। আমি আবারও ফাইনালি বলছি, এই টুলস এর কাজ হচ্ছে ডাটা ট্রান্সফার করা। আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে, এই যে এইগুলো হচ্ছে সব কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো একটি সাইট থেকে আরেকটি সাইটে যদি ট্রান্সফার করতে চান তখনই আপনি এই ইম্পোর্ট এক্সপোর্ট অপশনটি ব্যবহার করবেন। অথবা আপনার যদি অলরেডি কোনো ওয়েবসাইট থেকে থাকে বা আপনার কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্লগার এসে ভুলবশত করে ফেলছে, 2 মাস 3 মাস করার পরে তার বুঝতে পারছে যে এই ওয়েবসাইট আসলে খুব বেশি পাওয়ারফুল না, সে এটাকে ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করতে চায়, তখন আপনি আপনার ক্লায়েন্টের এই ব্লগার ওয়েবসাইটকে এই ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলতে পারবেন। ব্লগার টু ওয়ার্ডপ্রেস কনভার্সন করে ফেলতে পারবেন এই এক্সপোর্ট ইম্পোর্ট অপশন দ্বারা। ইম্পোর্ট বলতে বোঝায় আপনি ডাটাগুলোকে ইম্পোর্ট করবেন, এই ওয়েবসাইটের মধ্যে পুট করবেন। আর এক্সপোর্ট বলতে বোঝায় এই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন অন্য কোথাও ইম্পোর্ট করার জন্য। আশা করি ব্যাপারটি বুঝে গিয়েছেন। তাহলে চলুন নেক্সট লেকচারে আমি সেটিং অপশনগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত বলবো।